হঠাৎ এক সন্ধ্যায় ব্যস্ত নগরী দিল্লির নামকরা এক হোটেলে থাকতে আসে চারজন লোক। এদের আচার আচরণ সন্দেহজনক মনে হলে পরের দিন সকালেই দিল্লি পুলিশকে কেউ কল করে জানায় এই চারজন কাউকে খুন করার উদ্দেশ্যে দিল্লিতে এসেছে। ঠিক সেদিন ভর দুপুরে যমুনা ব্রিজের উপরে মিডিয়া আর সাধারণ মানুষের সামনে থেকে গ্রেফতার করা হয় এই চারজনকে। কিন্তু আসল খেলা তো শুরু হয় তখন যখন এই কেসের দায়িত্ব পড়ে এসআই হাতিরামের উপরে। তদন্ত যতই গভীর হয় সাধারণ এই কেস ততটাই জটিল হতে থাকে, আর হাতিরাম বের করে আনে এমন কিছু রহস্য যা কেউ কখনো কল্পনাও করতে পারবে না। প্রশ্ন হলো, নামকরা এই চার দাগী আসামি কাকে খুন করার জন্য মরিয়া হয়ে উঠেছিল, আর খুনের উদ্দেশ্যই বা কি? এই খেলার আসল মাস্টার মাইন্ডই বা কে? শেষমেশ কেঁচো খুঁড়তে গিয়ে আবার সাপ বের হয়ে আসবে না তো? এমনই সাসপেন্স, টুইস্ট, মিস্ট্রি আর ক্রাইম থ্রিলে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সারা জাগানো ওয়েব সিরিজ পাতাল লোক সিজন 1। গভীর রাতে পেট্রোলিং এর সময় এসআই হাতিরাম পাশে বসে থাকা এসআই ইমরানকে বলে, জানো আমাদের এই দুনিয়া একটা নয় বরং 3টা ভাগে ভাগ করা। সব থেকে উপরে স্বর্গ, যেখানে কোটিপতিরা থাকে। তারপর আমাদের পৃথিবী, যেখানে থাকে মধ্যবিত্তরা, মানে আমরা মানুষেরা। আর তার নিচে থাকে মাটির দুনিয়া, যেখানে আছে গরিব মানুষ, যাদেরকে এই দুনিয়া কীট পতঙ্গের নজরে দেখে। যমুনা পাড়ের বাইরে আমাদের যে থানা আছে না, এটাই আসলে সেই মাটির নিচের দুনিয়া, মানে গরিবের দুনিয়া। এখানে কে কাকে খুন করলো, কে কার কি চুরি করলো, তাতে পৃথিবীর মানে মধ্যবিত্তদের দুনিয়ার কারো কিছুই যায় আসে না। তাই এসব কেস সলভ করে কখনো প্রমোশন পাবে না। ইমরান বলে, তাহলে তো দিল্লিতে পোস্টিং এর জন্য দোয়া করা উচিত, স্বর্গ তো ওখানেই। হাতিরাম বলে, তা ঠিক বলেছ, তবে ওখানকার মানে স্বর্গরাজ্যের কেস টাকা আর ক্ষমতার চাপে ধামাচাপা পড়ে যায়। ঠিক তখনই পুলিশ সার্ভিলেন্স থেকে নিউজ আসে যে সাকুরপুরি জে কলোনিতে মারামারি হচ্ছে। হাতিরাম আর ইমরানের ইচ্ছা না থাকা সত্ত্বেও বস্তিতে ছুটে যায়। গাড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে হাতিরাম বলে, আসলে নয়ডা, বিহার এগুলো হলো পৃথিবীর মানুষ। এখানে মাঝে মাঝে পাতাল লোক মানে মাটির দুনিয়ার কীট পতঙ্গ ঢুকে ঝামেলা বাঁধিয়ে মানুষের মাঝে আতঙ্ক বাড়ায়। শুধুমাত্র এইসব কেস সলভ করলেই প্রমোশন পাওয়া যাবে। হাতিরাম ইমরানকে বলে, 3 মাস হলো পুলিশে জয়েন করেছ, আর আমি 15 বছর ধরে এই পাতাল লোকদেরকে নিয়ে আছি। বস্তির ভেতরে একটু এগিয়ে যেতেই দেখা যায় এক মাতাল তার স্ত্রীকে মারছে। এদের মারামারি দেখে পাশের বাসার এক মহিলা পুলিশকে খবর দিয়েছে। 2জন কনস্টেবল গিয়ে লোকটাকে সরিয়ে নেয়। স্বামীকে পুলিশ মারছে দেখে সেই মহিলা পুলিশের উপরই উল্টা রেগে যায়, অথচ তাকে যে একটু আগে তার স্বামী মারছিল সেদিকে তার হুঁশই নেই। হাতিরাম এসব দেখে মুচকি হাসে। গল্প চলে আসে একটা হোটেলে, যেখানে একজন ওয়েটার রুমে খাবার দিতে এসে দরজার বাইরে থেকে শুনতে পায় কেউ একজন বেশ রেগে ফোনে বলছে, মাস্টারকে ফোনটা দাও, আমি মাস্টারের সাথে কথা বলতে চাই। ওয়েটার আড়ি পেতে শুনতে থাকে। তখনই টপি নামের একজন সিগারেট মুখে নিয়ে বেশ রেগে দরজা খোলে। টপিকে দেখে ওয়েটার ভয়ে ভয়ে বলে, আপনার অর্ডারটা? টপি গম্ভীরভাবে বলে, এখন আর নিব না, নিয়ে যাও। ওয়েটার কিছু বলতে গিয়েও ভয়ে চুপচাপ খাবার নিয়ে চলে যায়। টপি দরজা লক করে ভেতরে আসতেই দেখে বিশাল কিছু নিয়ে বেশ চিন্তায় আছে। প্রচুর রেগে ড্রিঙ্কস করতে থাকে। পাশের রুমেই কবির একটা কাঠের পাখি খোদাই করে বানাচ্ছে। গীতা রুমে আসতেই কবির সেটা গীতাকে দেয়। গীতা কিছু বলতেই যাবে তার আগেই দরজায় বেল বাজে। কবির দরজা খুলতেই টপি বলে, চলো। কবির, গীতা, টপি আর বিশাল সবাই ব্যাগ নিয়ে বের হয়। হোটেল চেকিং করে বের হওয়ার সময় সে ওয়েটার এসে বলে, ক্যান্সেল করা খাবারের বিলটা পে করে দিন। রক্তটা স্বভাবের টপি রেগে বলে, আমি তো খাবার খাইনি, তাহলে বিলও দিব না। ওয়েটার প্রচুর রেগে বলে, আপনি ম্যানেজারের সাথে কথা বলে নিন। টপি রেগে ওয়েটারকে মারতে গেলেই বিশাল টাকা দিয়ে টপিকে সেখান থেকে টেনে গাড়িতে ওঠে। কবির গাড়ি চালাচ্ছে, পাশেই টপি বসা। হঠাৎ একটা গাড়ি তাদেরকে ওভারটেক করতে চাইলেই উগ্র স্বভাবের টপি জোরে গাড়ি চালাতে বলে। গাড়িটা আবারও তাদের সামনে আসলে টপি বুঝতে পারে এটা আসলে পুলিশের গাড়ি। এবার কবির দ্রুত গতিতে গাড়ি চালাতে থাকে, কিন্তু ব্রিজের উপরে আসতেই পুলিশ তাদের গাড়িকে চারপাশ থেকে ঘিরে ধরে। মিডিয়ার গাড়ি দেখে ডিসিপি ভাগাত এসআই দাহিয়াকে বলে, খবরদার মিডিয়া যেন এদিকে আসতে না পারে। পুলিশকে দেখে বিশাল গাড়ি পেছনে থাকা বস্তা থেকে কিছু একটা বের করতে যাচ্ছিল, তখনই ভাগাত বন্দুক তাক করে সবাইকে গাড়ি থেকে নামায়। টপি পালানোর চেষ্টা করলেও শেষমেশ পুলিশ তাকে চারপাশ থেকে ঘিরে ধরে। টপি উপায় না পেয়ে গাড়ির উপরে উঠে পকেট থেকে হলুদ রঙের
রঙের মোবাইল বের করে পানিতে ছুঁড়ে মারে। না জানি এই মোবাইলে এমন কি ছিল। কিছুক্ষণ পরই হাতিরাম তার টিম নিয়ে স্পটে আসে। দাহিয়া হাতিরামকে বলে, আমরা দিল্লি পুলিশ। হাতিরাম বলে, এই এরিয়াটা আমাদের থানার আন্ডারে। দাহিয়া হাতিরামকে নিয়ে ভাগাতের কাছে আসলে ভাগাত বলে, এই 4 জনকে অ্যারেস্ট করো। হাতিরাম জিজ্ঞেস করে, কেসটা কিসের? ভাগাত বলে, অ্যাটেম্প টু মার্ডার, মানে খুনের ষড়যন্ত্র। কিন্তু প্রশ্ন হলো, এরা কাকে খুন করতে যাচ্ছিল, আর পুলিশ কোন তথ্যের ভিত্তিতে তাদেরকে ধরতে এসেছে? 4 জনকেই থানায় নিয়ে আসা হয়। থানায় ততক্ষণে মিডিয়ার ভিড় জমে গেছে। ভাগাত কোন রকমে মিডিয়া এড়িয়ে ভিতরে চলে আসে। থানায় কবির, টপি আর বিশাল হাঁটুতে ভর দিয়ে বসা। কবির তার নাম বললেও টপি আর বিশাল কিছুতেই তাদের নাম বলছে না। কনস্টেবল প্রচুর রেগে তাদেরকে মারতে শুরু করলেই ইমরান এসে তাকে থামিয়ে বলে, বাইরে মিডিয়া আছে, এসব কি করছো? বলেই টপির পকেট থেকে মানি ব্যাগ বের করে আইডি কার্ড পায়। কার্ডটা কনস্টেবলের হাতে দিয়ে তাদের বিস্তারিত লিখতে বলে। এদিকে মেহনাজ নামের এক মহিলা কনস্টেবল ফোনে কথা বলতে বলতে গীতার কাছে আসলে গীতা কান্না করতে করতে বলে, আমি কিছুই করিনি। মেহনাজ রেগে গীতাকে মারতে থাকে। ডিএসপি আমরিশ টিভিতে খবর দেখছে। রিপোর্টার বলছে, কি এমন ছিল সেই ফোনে যে সোজা সেটা পানিতে ফেলে দিল? আমরিশের পাশেই হাতিরাম দাঁড়িয়ে আছে। হাতিরাম বলে, কেসটা আমাকে সলভ করতে দিন। তখনই সেখানে ভাগাত এসে হাতিরামকে বাইরে বের হতে বলে। হাতিরাম যেতেই ভাগাত আমরিশকে জিজ্ঞেস করে, কেসটা কে হ্যান্ডেল করছে? আমরিশ বলে, বিবেক করবে, তবে সে 1 সপ্তাহ পর আসবে। ভাগাত বলে, 1 সপ্তাহ অপেক্ষা করতে পারবো না, হাতিরামকে কেস সলভ করতে দাও। আমরিশ বলে, কিন্তু এর আগে হাতিরাম কোনো বড় কেস সামলায়নি। ভাগাত বলে, করেনি তো কি হয়েছে, এখন করবে, শুধু তো নিয়ম ফলো করে সলভ করতে হবে। ভাগাত ধানিয়াকে বলে, হাতিরামকে সব বুঝিয়ে দাও। এত বড় কেস সলভ করার সুযোগ পেয়ে হাতিরাম বেশ খুশি হয়ে ধানিয়ার থেকে সব ইনফরমেশন নিয়ে একটা ছোট নোটপ্যাডে লিখে নেয়। ধানিয়া বলে, মুন্ড্রিকার পিসিও থেকে একজন কল করে টিপ দেয় যে কয়েকজন খুনের উদ্দেশ্যে হোটেল আপটাউনে উঠেছে। তদন্ত করে তুমি সব তথ্য জানতে পারবে। হাতিরাম বলে, কিন্তু কোনো টিপ পেলে তো প্রথমে লোকাল পুলিশকে জানানো হয়। দাহিয়া ভাগাতকে বলে, হাতিরামের মনে হচ্ছে আমরা ওদেরকে অ্যারেস্ট করে নিয়ম ভেঙেছি। ভাগাত বলে, হাতিরাম একদম ঠিক বলেছে। আসলে টিপ পাওয়ার পরে হাতের সময় এতটাই কম ছিল যে লোকাল পুলিশকে জানানোর সময় পায়নি, কারণ খুনটা আজ রাতেই হওয়ার কথা ছিল। হাতিরাম বলে, কিন্তু প্রশ্ন হলো, এরা কাকে খুনের প্ল্যান করছিল? গল্প চলে আসে সিং এর নিউজ চ্যানেল অফিসে। সিং এর সেক্রেটারি রাজীব তার বসের পক্ষ থেকে সঞ্জীবের সাথে দেখা করতে এসেছে। আসলে সিং চায় সঞ্জীব তাদের চ্যানেলটা ছেড়ে দিক, কিন্তু সঞ্জীব সেটা কোনো অফারের বিনিময়ে মানতে নারাজ। সঞ্জীব বলে, আমি আমার জীবনের 4টা বছর এই চ্যানেলকে দিয়েছি, আমি কিছুতেই রিজাইন করব না। রাজীব কোনোভাবেই বোঝাতে না পারলে জয় তাকে বাইরে পাঠিয়ে দিয়ে বেশ গম্ভীর গলায় বলে, সিং জানে তুমি তার দিল্লির শনিপথ এক্সপ্রেসওয়ে চুক্তির সব বিস্তারিত খুঁজে বেড়াচ্ছ। তখনই এক এমপ্লয়ি মিটিং রুমে এসে টিভি অন করে দেয়। খবরে দেখাচ্ছে দিল্লি পুলিশ যাদেরকে গ্রেফতার করেছে তারা আসলে সাংবাদিক সঞ্জীবকে খুনের প্ল্যান করছিল। এমন খবর দেখে সঞ্জীব শকড হয়ে যায় যে তাকে খুন করতে এরা এসেছিল। তখনই পুলিশ কমিশনার কল করলে জয় কল রিসিভ করে সঞ্জীবকে দিতে চাইলে সঞ্জীব এতটা হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে যে সে যেন কিছুই শুনতে পায় না। বাধ্য হয়ে জয় নিজেই কমিশনারের সাথে কথা বলে। থানায় তখন 4 আসামির ছবি তোলা হচ্ছে। হাতিরাম বিশালের হাতে কোনো স্লেট দেখতে না কনস্টেবলকে জিজ্ঞেস করলে সে জানায় এই ছেলে এখনো একটা কথাও বলেনি, আঙ্গুলের ছাপও 9টা দিয়েছে। বিশাল হাত উঁচু করে দেখায় যে তার ডান হাতে বুড়ো আঙ্গুল নেই। সঞ্জীব টপিকে জিজ্ঞেস করে, ফোন পানিতে কেন ফেলেছো? টপি যেন কিছুই জানে না এমন ভান করে দাঁড়িয়ে থাকে। তখনই ইমরান এসে হাতিরামকে সব এভিডেন্স দেখাতে নিয়ে যায়। টেবিলে সব এভিডেন্স সাজানো। ইমরান বলে, সারার কাছ থেকে কিছু ডলার আর ফোন পাওয়া গেছে। হাতে কাঠের পাখিটা নিয়ে হাতিরাম জিজ্ঞেস করে, এদের মধ্যে এই আর্টিস্ট আবার কে? ইমরান বলে, কবির, ওর কাছে একটা অদ্ভুত মেডিকেল সার্টিফিকেট পাওয়া গেছে। হাতিরাম সেই সার্টিফিকেট নিয়ে বলে, কবিরই গাড়ি চালাচ্ছিল তাই না? ইমরান বলে, হ্যাঁ, গাড়িটা হয়তো চুরি করা, কারণ গাড়ির কোনো বিস্তারিত পাওয়া যায়নি। সঞ্জীব বেশ গম্ভীর হয়ে ব্রেকিং নিউজ দেখছে। সোশ্যাল মিডিয়াও তাকে নিয়ে ট্রল করা হচ্ছে। সবাই যেন তার মৃত্যুতেই বেশি খুশি। তখনই জয় আসলে সঞ্জীব জয়কে বলে, এই খবর চ্যানেলে আসবে না, পুলিশ কমিশনার বলেছে কোনো ক্লু পেলে আমাদেরকে জানাবে। জয় বলে, কিন্তু সব খবরের চ্যানেলে এটা এখন টপ নিউজ, মানে ট্রেন্ডে চলছে, এটা কোনোভাবেই মিস করা যাবে না। সঞ্জীব বেশ রেগে বলে, এখানে সিদ্ধান্ত দেওয়ার অধিকার শুধুই আমার। জয় বাধ্য হয়ে সঞ্জীবের মার্ডার অ্যাটেম্পটের খবরটা চ্যানেলে দেখাতে মানা করে দেয়। এরপর জয় সঞ্জীবকে বাসায় দিয়ে আসবে বলে গাড়ি নিয়ে বের হয়, কিন্তু অফিসের বাইরে মিডিয়ার ভিড় কোনো রকমে তাদেরকে ঠেলে বের হয়ে যায়। সঞ্জীব বাসায় কল করে জানিয়ে দেয় যে সে বাসায় যাচ্ছে। কিছুক্ষণ নীরব থেকে সঞ্জীব বলে, তোমার কি মনে হয় এসবের পেছনে সিং এর হাত থাকতে পারে? জয় গাড়ি চালাতেই বলে, আমরা হয়তো বিষয়টাকে অনেক দূরে নিয়ে যাচ্ছি।
হয়তো এসবের পেছনে দর্শত আছে। সঞ্জীব বলে দর্শতের সাথে ঝামেলার 3 বছর হয়ে গেছে। জয় বলে তুমি দর্শতের পুরো পলিটিক্যাল ক্যারিয়ার নষ্ট করে দিয়েছিলে, আর রাজনীতিবিদরা শত্রুকে কখনোই ভুলে না। ইমরান আর হাতিরাম গাড়ি নিয়ে এক নির্জন জায়গায় এসেছে। ইমরান জিজ্ঞেস করে আপনার কি মনে হয় ওই 4 জনকে দর্শত পাঠিয়েছে? হাতিরাম বলে জানি না, তবে ওই 4 জন থেকে কথা বের করা বেশ ঝামেলার। ওদের মধ্যে পুলিশের কোনো ভয়ই নেই। সঞ্জীবের স্ত্রী ডলিকে তার মা কল করেছে। ডলির এংজাইটির সমস্যা আছে। নিজেকে শান্ত করতে এংজাইটির ওষুধ খেয়ে কল রিসিভ করে বলে সব ঠিক আছে মা, আর সঞ্জীবও ঠিক আছে। কথা বলতে বলতে বাড়ির বাইরে একটা কুকুরকে খাবার দিতে আসে। ডলি বের হতেই মিডিয়া তাকে ঘিরে ধরে। এত মানুষ আর ক্যামেরার আলো দেখে ডলি ভীষণ ভয় পেয়ে যায়। এদিকে বাসার কাছে আসতেই সঞ্জীব দেখে মিডিয়া তার বাড়ি ঘেরাও করে রেখেছে। সঞ্জীব গাড়ি থেকে নেমে জয়কে বলে আমি পেছনের দরজা দিয়ে ঢুকবো, তুমি চলে যাও। জয় চলে যেতেই সঞ্জীব একটু আড়ালে দাঁড়িয়ে ডলিকে কল করে। কল রিসিভ করতে ডলি বলে আমি অনেক ভয় পাচ্ছি, তুমি প্লিজ তাড়াতাড়ি বাসায় আসো। সঞ্জীব বলে তুমি ওষুধ খাওনি? ডলি প্রচুর ঘাবড়ে কান্না করতে করতে বলে খেয়েছি, কিন্তু এসবে হবে না। তুমি বাসায় ফিরে আমাকে জড়িয়ে ধরলেই সব ঠিক হয়ে যাবে। সঞ্জীব বিরক্ত হয়ে বলে তোমার এই এংজাইটি কবে যাবে বলো তো? আজ একটু হলেই আমি মারা যেতাম, তখন কি করতে? ডলি বলে প্লিজ এসব বলবে না। সঞ্জীব বিরক্ত হয়ে কল কেটে দেয়। বাসায় না গিয়ে হাঁটতে হাঁটতে একটা বাড়ি চলে আসে। সেখানে সঞ্জীবের কোম্পানিতে জয়েন হওয়া নতুন ইন্টার্নি সারা তার বন্ধুদেরকে নিয়ে এসেছে। সঞ্জীবকে দেখে চিনতে পেরে কথা বলার জন্য এগিয়ে আসে। সঞ্জীবকে এতটা অস্থির দেখে সারা বলে একদিন এক পেঙ্গুইন বারে এসে জিজ্ঞেস করে আপনি কি আমার ভাইকে দেখেছেন? বারটেন্ডার জিজ্ঞেস করে আপনার ভাই দেখতে কেমন? তা তো আমি জানি না, অথচ সব পেঙ্গুইন দেখতে তো একই হয়, তাই না? সারার এই ফালতু জোকে সঞ্জীব মুচকি এসে বলে তুমি সারা তাই না? হয়তো আজকের হেডলাইনটা দেখোনি। সারা বলে দেখেছি, তবে আপনি সব নিয়ে কথা বলবেন কিনা সেটাই যাচাই করছিলাম। যেদিন আপনি ওই দর্শতের সত্য সবার সামনে নিয়েছিলেন সেদিনে আমি ভেবে নিয়েছিলাম ইন্ডিয়া এসে আপনার হয়ে কাজ করব। সঞ্জীব বলে আগে মানুষ আমাদেরকে হিরো ভাবতো, কিন্তু এখন মানুষ উল্টা সাংবাদিককেই মারতে চায়, তাদেরকে নিয়ে ট্রল করে। পরের দিন সকালে হাতিরাম ডেস্কে বসে কাজ করছে। তখনই আমরিশ বেশ রেগে এসে বলে সঞ্জীবের নাম লিক হলো কিভাবে? তুমি আর আইটি ডিপার্টমেন্ট বাদে এটা কারোরই জানার কথা না। ভাগাত স্যার অনেক রেগে আছে। হাতিরাম বলে আমি জানার আগেই মিডিয়া এই খবর প্রচার করে দিয়েছে। তখনই হাতিরামের ফোনে ভাগাতের কল আসে। কল রিসিভ করতেই ভাগাত কেসের আপডেট জানতে চায়। হাতিরাম ভয়ে ভয়ে বলে টপি হয়তো ওদের লিডার, বাকিদের তথ্য খুঁজে বের করছি। ভাগাত বলে সঞ্জীবের সাথে দেখা করতে যাও, আর সাথে তার জন্য 2 জন গার্ড দিয়ে আসবে। ভাগাত কল কেটে দিলে আমরিশ টিভিতে সেই ফোন পানিতে ছুঁড়ে মারার ক্লিপ দেখে রেগে বলে এই ফোন জলদি খুঁজে বের করো। হাতিরাম দ্রুত 2 জন বডিগার্ড নিয়ে সঞ্জীবের বাসায় এসে অপেক্ষা করতে থাকে। সঞ্জীব আসতেই হাতিরাম তার পরিচয় দিয়ে বলে কিছুদিন একটু সাবধানে থাকবেন, আমি বডিগার্ড রেখে যাচ্ছি, তবে আপনার কারো উপর সন্দেহ আছে? সঞ্জীব বলে সবকিছুই আমার কাজের অংশ। হাতিরাম সঞ্জীবের পাশে বসে আস্তে করে বলে আপনার কোনো অ্যাফেয়ার আছে নাকি? সঞ্জীব রাগী চোখে তাকিয়ে বলে না। ওই 4 জন কোথায়? হাতিরাম বলে আমাদের কাস্টাডিতেই আছে, ওদের কাউকে চেনেন কিনা দেখার জন্য একবার থানায় আসতে হবে। থানায় ফিরে হাতিরাম রিমান্ডের পারমিশনের জন্য 4 জনকে কোর্টে হাজির করে। বিচারক নামের জায়গায় একটা নাম খালি দেখে অবাক হয়ে গেলে হাতিরাম বলে আসলে ওর নাম এখনো বলেনি, তবে আমরা খোঁজার চেষ্টা করছি। তখনই বিশাল নিজের নাম বলে। হাতিরাম বেশ অবাক হয়। কোর্ট 4 জনকেই 14 দিনের রিমান্ড দেয়। ইমরান সকলের ক্রিমিনাল রেকর্ড আর সেই গাড়ির খোঁজ করছে। হাতিরাম বাসায় এসে তার ছেলে সিদ্ধার্থকে ডাকতে রুমে আসতেই সিদ্ধার্থের রিপোর্ট কার্ড দেখতে পায়। কার্ড হাতে নিতে দেখে সিদ্ধার্থ ফেল করেছে। প্রচুর রেগে বলে এত খারাপ রেজাল্ট, তার উপর আবার আমার সাইন নকল করেছিস? সিদ্ধার্থ বলে আমি আমার বাকি বন্ধুদের মতো হ্যাপি ভ্যালিতে পড়তে চাই। হাতিরাম রেগে বলে তোমার সব গুন্ডা বন্ধুরা ওখানে পড়ে, এই স্কুলে ভর্তি করাতে আমাকে এমপি সাইন আনতে হয়েছে। সিদ্ধার্থ রেগে বলে আমি তো সব করতে বলিনি। হাতিরাম ভীষণ রেগে গেলে হাতিরামের স্ত্রী তাকে শান্ত করার চেষ্টা করে। তখনই ইমরান হাতিরামকে কল দিয়ে বলে ক্রিমিনাল রেকর্ড পাওয়া গেছে। হাতিরাম দ্রুত থানায় আসতেই ইমরান বলে বিশাল ইউপির মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল, তার নামে 45টা মার্ডার কেসের অভিযোগ আছে। হাতিরাম অবাক হয়ে বিশালের দিকে তাকায়। বিশাল তার ডান হাত উঠিয়ে কাটা আঙ্গুলটা দেখায়। না জানি এই বিশাল আসলে কত বড় খুনি।
পুলিশ হন্যে হয়ে টপি সেই হলুদ ফোন খুঁজছে। সকালে হাতিরাম সিদ্ধার্থকে স্কুলে ছেড়ে দিতে চাইলে সিদ্ধার্থ তাকে পাত্তা না দিয়েই চলে যায়। হাতিরাম রেগে গেলে হাতিরামের স্ত্রী কবিতা বলে, একটু ভালো করে জিজ্ঞেস করলেই তো পারতে, ও কোনো আসামি না, ও তোমার ছেলে। হাতিরাম রেগে বলে, এখন কি আমাকে ওর অনুমতি নিয়ে চলতে হবে? বলেই প্রচুর রেগে বের হতেই যাবে, তখনই কবিতার ভাই জিতু এসে হাতিরামকে জড়িয়ে ধরে। ভাইকে দেখে কবিতা বেশ খুশি হলেও হাতিরাম বিরক্ত হয়ে থানায় চলে যায়, কারণ এই জিতু যখনই আসে তখনই সাথে করে কোনো না কোনো ঝামেলা নিয়ে আসে। বিশালকে অনেক মারা হয়েছে, কিন্তু বিশাল কিছুতেই বলে না যে এসবের পেছনে আসলে কে আছে। সেলের বাইরে দাঁড়িয়ে হাতিরাম ইমরানকে বলে, মনে হয় না বিশাল থেকে আমরা কোনো কথা বের করতে পারবো। এদিকে মেহনাজও গীতাকে ডলারের কথা জিজ্ঞেস করলেও গীতা মিথ্যা বলে যে বিদেশি টাকা সংগ্রহ করা তার হবি। মেহনাজ রেগে তাকে মারলে গীতা বলে, আসলে আমি রাতে কোনো ক্যাব পাচ্ছিলাম না, তাই ওদের গাড়িতে লিফট নিয়েছিলাম, ওদের বিষয়ে আমি কিছুই জানি না। ইমরান বলে, তাহলে তোমার কাছে হোটেলের তোয়ালে কিভাবে আসলো? গীতা কিছু না বলে শুধুই কান্না করতে থাকে। ইমরান আর হাতিরাম সেই হোটেলে আসে যেখানে সেই 4 জন 3 দিন ছিল। ম্যানেজার আর ওয়েটার প্রথমে গীতা আর কবিরের রুম দেখাতে নিয়ে আসে। ওয়েটার বলে, আমার তখনই মনে হয়েছিল কিছু একটা গন্ডগোল আছে। এরপর টপি আর বিশালের রুমে আসলে ওয়েটার বলে, আমি দরজার অপর পাশ থেকে একজনকে ফোনে বেশ রেগে বলতে শুনেছি যে আমি মাস্টারের সাথে কথা বলতে চাই। হাতিরাম বলে, আর কিছু শোনোনি? ওয়েটার বলে, না, তবে গুন্ডা মতো ফর্সা ছেলেটা দিনে 3 প্যাকেট করে সিগারেট আনাতো। হাতিরাম ইমরানকে জিজ্ঞেস করে, তা স্মোক করতে পারো? থানায় ফিরে টপিকে জিজ্ঞাসাবাদের জন্য আলাদা রুমে নিয়ে আসা হয়। টপিকে লোভ দেখাতে ইমরান একটা সিগারেট ধরায়। হাতিরামও একটা সিগারেটের প্যাকেট টেবিলে রেখে বলে, বিশালের উপরে 45টা মার্ডার কেসের চার্জ আছে, চিন্তা করো না, তোমার কিছুই হবে না। তবে এটা বলো, সঞ্জীবকে কেন মারতে চাইলে? টপি সিগারেটের ধোঁয়ায় পাগল হয়ে বলে সে সঞ্জীবকে চেনেই না। টপি থেকে কথা বের করতে হাতিরাম টপিকে সিগারেট দেয়। টপির সিগারেটের ধোঁয়ায় ইমরান কাশি দিলে টপি হেসে বলে, স্যার, আপনি তো স্মোক করার অভিনয়টাও করতে পারেন না। হাতিরাম অনেক নরম সুরে বেশ কয়েকবার টপিকে জিজ্ঞেস করলেও সে নানাভাবে কথা এড়িয়ে যায়। হাতিরাম রেগে টপিকে থাপড় দিয়ে রুম থেকে বের হয়। ইমরানের কাঁচা অভিনয়ের জন্য দুজনই হাসতে থাকে। তখনই তাদের সিনিয়র আমরিশ রেগে তাদের দিকে তাকিয়ে রুমে চলে যায়। জয় আর সঞ্জীব সিং এর সাথে তার বাসায় আসলে সিং বলে, সামনে ইলেকশন, অপোজিশন পার্টির কেউ হয়তো এটা প্রমাণ করতে চাচ্ছে যে সরকার মিডিয়াকে চুপ করিয়ে রাখতে চায়। সঞ্জীব, তোমার আন্ডারে যদি চ্যানেল ভালো না চলে তাহলে আমি কি করতে পারি? আর এই এক্সপ্রেসওয়ে পাবলিকের জন্য একটা উপহার, তুমি তারই দোষ খুঁজে বের করে আমাকে দুর্বল করতে চাচ্ছ? সঞ্জীব বেশ গম্ভীর হয়ে বলে, একজন সাংবাদিক হিসাবে আমি শুধু নিজের কাজই করছি। সিং বলে, তাহলে অন্য কোথাও গিয়ে করো। আজই তুমি বলে দিবে যে তুমি লাইফের স্ট্রেস কমাতে চ্যানেল ছেড়ে দিচ্ছ। সঞ্জীব বলে, নতুন করে একটা নিউজ চ্যানেলে জয়েন করতে আমার আরো 1 বছর লাগবে, ততদিনে মানুষ আমাকে ভুলে যাবে। সিং বলে, তাহলে অন্য কিছু করো, কিন্তু মার্কেটের ক্ষতি করো না। সঞ্জীব কিছু না বলেই সেখান থেকে উঠে চলে যায়। বেশ অনেকক্ষণ ধরে মারার পরও কবির মুখ না খুললে ইমরান আর হাতিরাম কবিরের কাছে আসে। হাতিরাম রেগে কবিরের সেই মেডিকেল সার্টিফিকেট দেখিয়ে বলে, এটা কি বলো? কবির ভয়ে ভয়ে বলে, বাবার ইনফেকশন হয়েছে, তার অপারেশনের স্লিপ। হাতিরাম এক থাপড় দিয়ে বলে, এটা মুসলমানের রশিদ, তোর নামের শেষে এম, এর মানে কি বল? মুসলমান হয়ে হিন্দু সাজার নাটক করছিস? কবির আরো বেশি ভয় পেয়ে যায়। ইমরান এতক্ষণ চুপচাপ সব দেখছিল। এবার সে হাতিরামকে বলে, আমি দেখছি, আপনি বাইরে যান। সবাই চলে গেলে ইমরান তার পকেট থেকে একটা ছোট বই বের করে বলে, এটা উর্দুতে লেখা, উচ্চারণ করে পড়ো তো। কবির বলে, আমি পড়তে পারি না। ইমরান বলে, নাটক বন্ধ করো, স্যার তোমার কি হাল করবে আমিও জানি না, তুমি সব সত্য বলে দিলে রাত সাক্ষী হয়ে যাবে। কবির ভয়ে ভয়ে বলে, ওরা আমাকে মেরে ফেলবে। ইমরান সাহস দিয়ে বলে, আমি আছি তো। ইমরান বের হয়ে বলে, কবির সত্য বলতে রাজি হয়েছে। ইমরান আর হাতিরাম কবিরকে জিজ্ঞাসাবাদ করতে আসে। কবির বলে, এদের 3 জনকে আমি আগে কখনো দেখিনি, এই কাজটা আমাকে মোটর মেকানিক তারেক করতে বলেছিল। আমি এর আগেও তারেকের হয়ে গাড়ি চুরির কাজ করেছি, কাজের জন্য 50,000 টাকা অ্যাডভান্স দিয়েছিল। হাতিরাম জিজ্ঞেস করে, কি কাজ দিয়েছিল? কবির বলে, দিল্লির বাইরে থেকে গাড়ি চুরি করে তাদের 3 জনের সাথে মুন্ড্রিকা হোটেলে দেখা করতে বলেছিল। 3-4 দিন তাদের সাথে থেকে যেখানে চাইবে সেখানে নিয়ে যেতে হবে। হাতিরাম জিজ্ঞেস করে, তারেকে কোথায় পাবো? কবির বলে, চাঁদনি চকে তারেকের গ্যারেজ আছে, আমি ভেবেছিলাম এই কয়েকদিন ওদেরকে গাড়িতে ঘুরাতে হবে, কিন্তু ওই টপি সঞ্জীবের উপর নজর রাখতো, ছবি তুলতো, বাসা অফিস সব জায়গায় যেত। বিশালের কাছে বন্দুক দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তারেককে কল করে বলি, এই কাজ আমি করব না। তারেক উল্টা আমাকেই মেরে ফেলার হুমকি দেয়। হাতিরাম জিজ্ঞেস করে, ওদের কাছে বন্দুক ছিল, সুযোগও ছিল, তবুও সঞ্জীবকে মারলো না কেন? কবির বলে, জানি না, তবে ওই বিশাল ফোনে কারোর সাথে বেশ ঝগড়া করছিল, বলছিল মাস্টারজির সাথে কথা বলিয়ে না দিলে কাজ করবে না। এরপর হঠাৎই বলে দিল্লি চলে যাবে। ইমরান বলে, গ্রেফতার হওয়ার সময় তোমরা দিল্লি চলে যাচ্ছিলে? কবির বলে, হ্যাঁ। কবিরের সেল থেকে বেরিয়ে যাওয়ার সময় বিশালকে দেখে হাতিরাম বলে, চিত্রকূট যেতে হবে, এই বিশালের সব বিস্তারিত জানতে হবে। হাতিরাম আমরিশের কাছে চিত্রকূট যাওয়ার পারমিশন চাইলে আমরিশ বলে, এই বিশালে কি মাস্টার মাইন্ড, আর কি খুঁজতে যাবে? হাতিরাম বলে, কবির
কবিরার হোটেলের ওয়েটারের কথায় কোনো এক মাস্টারজির নাম পাওয়া গেছে, যে এই সব কিছুর মাথা। তাকে খুঁজে বের করতেই হবে। অনেক বোঝানোর পরে আমরিশ অনুমতি দিয়ে বলে অল্প সময়ে কাজ সেরে চলে আসবে, আর বিশালের নাম যেন প্রেসের কাছে না যায়। পরিস্থিতি শান্ত হয়ে গেলে আমরা প্রেস ব্রিফিং করব। সঞ্জীব এদের 4 জনকে শনাক্ত করার জন্য থানায় আসে। একে একে সকলকে তার সামনে এনে দাঁড় করানো হয়। বাকিদের না চেলেও বিশালকে দেখে সে কেন যেন থমকে যায়, কিন্তু সেটা মুখে স্বীকার না করে সঞ্জীব বলে আমি এদের কাউকে কখনো দেখিনি। থানা থেকে বের হওয়ার সময় সঞ্জীব তাদের নাম জিজ্ঞেস করলে হাতিরাম বলে এখন বলতে পারছি না, তবে আপনি চিত্রকূটের কাউকে চেনেন? সঞ্জীব বলে না তো। হাতিরাম বলে একটু সাবধানে থাকবেন আর অফিসারদেরকে সবসময় সাথে রাখবেন। সঞ্জীবকে গাড়িতে উঠিয়ে দেওয়ার সময় সঞ্জীবের গাড়িতে সিদ্ধার্থের স্কুলের লোগো দেখে কি মনে করে যেন ছেলেকে স্কুলে নিতে আসে। এদিকে সিদ্ধার্থকেও ক্লাসের সবাই সামান্য পুলিশ অফিসারের ছেলে বলে টিটকারি করে, কারণ এই স্কুলে সব বড় লোকের ছেলেরা পড়ে, মানে এটা স্বর্গরাজ্যের স্কুল। ছুটির পর বাবাকে দেখে সিদ্ধার্থ কোনো কথা না বলেই বাবার জিপে উঠে বসে। গাড়ি স্টার্ট দিতে দিতে হাতিরাম বলে জানো সঞ্জীব মেহরা তোমার স্কুল থেকেই পড়েছে, দেখা করতে চাইলে আমাকে জানিও। সিদ্ধার্থ সেদিকে পাত্তা না দিয়ে দেখে তার ক্লাসমেটরা দামি গাড়িতে করে যাচ্ছে, অথচ তার বাবার পুরনো জিপ স্টার্টই হচ্ছে না। সিদ্ধার্থ লজ্জায় মাথা নিচু করে নেয়। গাড়ি কি হয়েছে দেখতে হাতিরাম গাড়ি থেকে নামে। তখনই ইমরান কল করে জানায় গীতার কল রেকর্ড থেকে পাওয়া গেছে যে তার কাছে একটা নম্বর থেকে বারবার কল আসতো, আর এই দুটা নম্বর নিজামুদ্দিন রেল স্টেশনে রেজিস্টার করা। আপনি ওদিকে থাকলে একটু গিয়ে দেখুন। আসলে আমি তারেকের চাচার খোঁজ করতে জাকিরনগর যাব। হাতিরাম উপায় না পেয়ে রাজি হয়ে যায়। এরপর গাড়ির কাছে এসে সিদ্ধার্থকে কিছু বলতেই যাবে, তার আগেই সিদ্ধার্থ রেগে গাড়ি থেকে নেমে চলে যায়। হাতিরামের ভীষণ খারাপ লাগে। একদিকে পারিবারিক জীবন তো অপরদিকে প্রফেশনাল, দুটো জীবনই তার ভীষণ এলোমেলো। সঞ্জীবের ফোনে আননোন নম্বর থেকে বারবার কল আসে। অনেকবার হ্যালো বলার পরেও অপর পাশ থেকে কেউ কোনো কথাই বলে না। সঞ্জীব এবার গাড়ি দাঁড় করিয়ে অফিসারদের থেকে লুকিয়ে সারাকে কল দিয়ে বলে আমার জন্য তোমাকে একটা কাজ করতে হবে। এদিকে হাতিরাম রেল স্টেশনে সেই দোকানে আসে যেখান থেকে সিম কার্ড দুটো কেনা হয়েছিল। দোকানদার বলে এগুলো আমার বাবা স্টেশনে চোর টোকাইদেরকে সিম বিক্রি করতো, সিম রেজিস্ট্রি করতে ঠিকানা লাগবে, তাই দোকানের ঠিকানা দিয়ে দিত। হাতিরাম রেগে দোকানদারের কলার চেপে ধরে বলে জানিস এটা বেআইনি কাজ, তোর বাবা কোথায় বল। দোকানদার বলে সে তো 1 বছর আগেই মরে ভূত হয়ে গেছে, তবে আমি এই ব্যবসা করি না, সত্যি বলছি। এদিকে ইমরান তারেকের চাচা হাসানের খোঁজ করতে জাকিরনগর আসে। দুইটা বাচ্চা হাসানের বাসার বাইরে বল খেলছে। বল হাসানের বাসায় চলে যাওয়ায় বাচ্চারা অনেক অনুরোধ করলে সে বেশ রেগে বল ফেরত দেয়। ইমরান এসে তারেকের কথা জিজ্ঞেস করলে হাসান বলে সে এখানে নেই। বাচ্চারা বলে ওই লোক মিথ্যা বলছে। ইমরান দ্রুত হাসানের বাসার ভিতরে চলে আসে। হাসান ওদেরকে বাধা দেওয়ার অনেক চেষ্টা করে। তারেক তখন বাসার বাড়ির ওয়াশরুমে ছিল। পুলিশ দেখেই ভয়ে পালাতে থাকে। ইমরান তারেককে ধরতে একজনের বাইক নিয়ে পিছু নেয়। তারেককে সে প্রায় ধরেই ফেলবে, তখনই একটা মেয়ে ফোন চালাতে চালাতে বেখেয়ালে বাইকের সামনে এসে পড়লে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর এই সুযোগে তারেক পালিয়ে যায়। থানায় ইমরান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হাতিরাম ভাগাতকে কল করে সরি বলে আর হেডকোয়ার্টার থেকে তারেকের জন্য সার্চিং অ্যালার্ট জারি করার পারমিশন নেয়। হাসানকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। এই সুযোগে সারা কিছু খাবার নিয়ে কনস্টেবল মেহনাজের সাথে দেখা করে বলে এগুলো সঞ্জীব স্যার আপনার পরিবারের জন্য পাঠিয়েছে। সাথে সাথে মেহনাজ গলে যায়। ডলি আর সঞ্জীব একটা চার্চে প্রার্থনা করতে এসেছে। তখনই সঞ্জীবের কাছে সারার মেসেজ আসে। সঞ্জীব দ্রুত সেখান থেকে বের হতে হতে বলে একটা ইমার্জেন্সি, আমাকে যেতেই হবে। ডলি থেকে বিদায় নিয়ে সঞ্জীব দ্রুত সারার বাসায় চলে আসে। মেহনাজকে পটিয়ে সারা সেই 4 জনের নাম জোগাড় করে ফেলেছে। নামগুলো দেখে সঞ্জীব বলে সাংবাদিক হিসাবে জীবনে অনেক খুনির সাথে দেখা হয়েছে, কিন্তু নিজের খুনির সাথে দেখা হওয়ার অনুভূতিটাই আলাদা। মনে হলো ওরা যেন চোখ দিয়েই আমাকে মারছে। এর মানে কি আমি পাগল হয়ে গেছি? সারা বলে এটাই আসল তুমি। এদিকে সিদ্ধার্থ তার বন্ধুদের সাথে বিয়ার খেতে খেতে তার আজগুবি গল্প শুনছে। হঠাৎ একজন বলে এসব ভুয়া গল্প, তোমার কাছে বন্দুক থাকলে দেখাও। রাজু বেশ রেগে সত্যি সত্যি বন্দুক বের করে কপালে ঠেকিয়ে বলে সাহস থাকলে আর একবার বল। সিদ্ধার্থ বন্দুক হাতে নিতে চাইলে রাজু বলে এটা কোনো বাচ্চার খেলনা না। সিদ্ধার্থ অনেক রেগে গেলেও মুখে কিছুই বলে না। পরের দিন সকালে ইমরান হাতিরামের কাছে এসে বলে টপির বাসার ঠিকানা পেয়েছি, আমাদের ওখানে যাওয়া উচিত। ইমরান আর হাতিরাম টপির মামা সখীর বাসায় আসে, যেখানে টপি আগে থাকতো। সখী বলে টপিকে গ্রাম থেকে এনে চাকরি দিয়েছিলাম, ভেবেছিলাম আমি রিটায়ার করলে টপি ব্যবসার দায়িত্ব নিবে, কিন্তু সে শুধরায়নি। বাধ্য হয়ে 6 মাস আগে বাসা থেকে বের করে দিয়েছি। ইমরান খেয়াল করে বাসায় একটা মাতাল মতো ছেলেও আছে। আসলে এই ছেলেটা সখীর একমাত্র ছেলে। টপির মামি এসে বলে গ্রামে এত বড় ঝামেলা করে এখানে এসেছিল, মানা করেছিলাম তাকে এখানে এনো না। সখী বলে আসলে কি ঝামেলা হয়েছিল জানি না, তবে বেশ বড় কাণ্ড করেছিল এটা জানি। হাতিরাম জিজ্ঞেস করে টপির সবচেয়ে কাছের মানুষ কে হতে পারে? মামি বলে গ্রামে তার ছোট চাচা তার বেশ ঘনিষ্ঠ ছিল, সে হয়তো কিছু জানতে পারে। হাতিরাম টপি চাচার নাম জিজ্ঞেস করলে সখী বেশ ভয়ে ভয়ে বলে মাহিপাল, পাঞ্জাবের হাভেলিয়ান নামের একটা গ্রামে থাকে। হাতিরাম আমরিশের কাছে পাঞ্জাবে যাওয়ার পারমিশন চাইলে আমরিশ বলে
দরকার হলে তুমি যাও, তবে ইমরান যাবে না। হাতিরাম বলে আমি যেতাম, তবে আমি আজ চিত্রকূট যাচ্ছি, কারণ ভাগা স্যার অর্ডার দিয়েছেন। আমরিশ রেগে বলে হেডকোয়ার্টারের অর্ডার হলে আমি আর কি বলবো, আজকাল তো তুমি আবার সরাসরি হেডকোয়ার্টার থেকে অর্ডার নিচ্ছ, আমার তো কোনো মূল্যই নেই। রাতে বাসের জন্য অপেক্ষা করার সময় ইমরান বলে আমরিশ স্যার হয়তো আপনাকে দেখতে পারে না। হাতিরাম বলে আমি আমরিশের 1 বছরের সিনিয়র, সে আমার কাছেই ট্রেনিং নিয়েছিল, তাকে নিয়ে আমরা মজা করতাম, কিন্তু সে সিনিয়রদের তোষামত করতে জানতো বলেই এত দূর এগিয়ে গেছে, আর আমি এখনো সেখানেই পড়ে আছি। 2 বছর আগে আমরিশ এখানকার ইনচার্জ হয়ে এসেই আমাকে কেবিনে ডেকে বলে ব্যক্তিগত সম্পর্ক সাইডে রেখে নিয়ম অনুযায়ী আমাকে স্যার বলে ডাকবে, কারণ আমি তোমার বস। সেদিনই বুঝে গিয়েছিলাম আমি জীবনে কিছুই করতে পারিনি, তবে এই কেসটা আমার জন্য সবকিছু। পরের দিন সকালে অনেক খোঁজাখুঁজির পরে অবশেষে টপির মোবাইলটা খুঁজে পাওয়া যায়। গল্প চলে আসে অতীতে। 3 বন্ধু স্কুল শেষে গল্প করতে করতে বাসায় ফিরছে। তাদের মধ্যে একজন হাসতে হাসতে রাজু নামের এক ছেলের বোনদের গল্প বলছে। তখনই বিশাল মাঝে থাকা ছেলেটার মাথায় হাতুড়ি দিয়ে জোরে বাড়ি দিয়ে মেরে ফেলে। আরেকটা ছেলে ভয় পেয়ে মাস্টারজি বলে ডাকতে ডাকতে দৌড়ে মাস্টারজির কাছে যেতে থাকে। বিশালও তার পিছু নিয়ে ছেলেটাকে ধরে মাথায় হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে নির্মম ভাবে মেরে ফেলে। বিশাল ফিরে দেখে যে ছেলেটা গল্প বলছিল সে হতবাক হয়ে লাশের দিকে তাকিয়ে আছে, মানে সে এখনো শকে আছে। বিশালের রক্তমাখা শরীর দেখে সে আরো ভয় পেয়ে যায়। বিশাল জিজ্ঞেস করে রাজুর বোনের ব্যাপারে ওরা কি বলেছে। ছেলেটা ভয়ে ভয়ে বলে ওর বোনদের পা নাকি অনেক সুন্দর। বিশাল রেগে এই ছেলেটার মাথায় বাড়ি মারতে মারতে তাকে মেরেই ফেলে। গল্প চলে আসে বর্তমানে। সঞ্জীব আরুকে তার নতুন নম্বর দিয়ে কল করে। আরু জানায় বিক্রম মিডিয়ায় ইনভেস্ট করতে চায়। সঞ্জীব জিজ্ঞেস করে তুমি কি চিত্রকূটের কোনো ক্রাইম জার্নালিস্টকে চেনো? এদিকে হাতিরাম বাসে করে চিত্রকূট থানায় যাচ্ছে। তখনই টকাশ কল করে বলে টপির ফোন পাওয়া গেছে, 2 দিনের মধ্যে ল্যাব থেকে ডেটা রিকভারি করে পাঠানো হবে। চিত্রকূট থানায় পৌঁছে হাতিরাম দেখে স্টেশনে মেরামতের কাজ চলছে। এদিকে ইমরান পাঞ্জাবে পৌঁছে গেছে। টপির চাচা মাহিপালকে খুঁজতে খুঁজতে একটা লোককে মাহিপালের ঠিকানা জিজ্ঞেস করে। লোকটার গালে একটা বড় কাটা দাগ। সে বেশ রেগে ইমরানের দিকে তাকিয়ে থাকে। লোকটার কুকুরটাও ইমরানকে দেখে ঘেউ ঘেউ করে ওঠে। ইমরান বুঝতেই পারে না এখানে হচ্ছে কি। পাশের এক প্রতিবেশী জানায় টপি গ্রামে 3টা ছেলেকে খুন করে পালিয়ে গিয়েছিল। মাহিপাল তখন তাস খেলছে। ইমরান জিজ্ঞেস করে সঞ্জীবকে খুন করার জন্য টপিকে কে কন্ট্রাক্ট দিতে পারে বলতে পারবেন? মাহিপাল বলে টপি একদমই এমন না, সে একদম নিষ্পাপ সহজ সরল ছিল, আমরাই টপিকে এমন বানিয়েছি। টপির বাবা প্রচুর ড্রিঙ্কস করতো আর বাসায় ফিরে তাকে পশুর মতো মারতো। আমরা নিচু মাঞ্জার বংশের হওয়ায় আমাদের নিয়ে গ্রামের মানুষ মজা করত। টপি আর মাহিপাল একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ গ্রামের কিছু অল্প বয়স্ক ছেলে তাদেরকে নিচু জাতের বলে টিটকারি করতে থাকে। টপি রেগে তাদের দিকে ইট ছুড়ে মারে। তারাও রেগে টপিকে ধাওয়া করতে থাকে। একজন টপিকে প্রায় ধরেই ফেলেছিল। তখনই মাঞ্জারের লোকদের বড় র্যালি দেখে পালিয়ে যায়। আসলে এই র্যালির উদ্দেশ্যই হলো উঁচু বংশের কেউ যেন নিচু বংশের লোকদের উপর অত্যাচার না করে। র্যালির লিডার সুক্কা টপিকে এভাবে দেখে তাকে তার দলে আসতে বলে। সেদিন থেকে টপি সুক্কার দলে যোগ দেয়। আর এরপর থেকেই সহজ সরল টপি মারপিট শেখা থেকে শুরু করে ছুরি চালানো পর্যন্ত সবকিছুর প্রশিক্ষণ নেয়। টপি ভাবে সে এই গ্রামের প্রচলিত আইন শেষ করে নিচু জাতের অধিকার ফিরিয়ে আনবে। আর সেদিনই সেই 3 জন টপিকে রাস্তায় একা পেয়ে তাকে ঘিরে নানাভাবে অপমান করতে থাকে। তাই সেদিনই টপি ওই 3 জনকে ছুরি দিয়ে আঘাত করে। তাদের মধ্যে একজনের নাম বীর প্রতাপ। টপির এই রূপ দেখে প্রচুর ভয় পেয়ে বীর প্রতাপ বলে আমাকে মেরো না, আমার পরিবার কিন্তু তোমার পরিবারকে ছাড়বে না। আসলে বীর প্রতাপের বাবা হলো এই গ্রামের উঁচু বংশের লিডার, তাই সবাই তাকে ভয় পায়। এতদিনের অত্যাচার সহ্য করা টপি আজ কোনো বাধা না মেনেই বীর প্রতাপকে আর তার বন্ধুদেরকে ইচ্ছা মতো মারে। সকালে সেই বীর প্রতাপই ইমরানের মুখে টপির নাম শুনে রেগে গিয়েছিল, কারণ তার মুখের কাটা দাগটা টপি দিয়েছে। বীর প্রতাপকে মেরেছে সেই কারণে বীর প্রতাপের বাবা বলরাজ তার দলবল নিয়ে টপির বাসায় আসবে বুঝতে পেরে মাহিপাল আর টপির মা কোন রকমে মানিয়ে টপিকে বাসা থেকে বের করে দেয়। টপি কোনো মতে সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পরেই বলরাজ টপির বাবার কাটা মাথা এনে বাসার উঠানে ছুঁড়ে মারে। সেদিনের পর থেকে টপিকে আর গ্রামে দেখা যায়নি। এরপর দিল্লিতে গিয়ে শোকের সাথে ব্যবসায় বসে, অনেক লাভও করে। তবে এক মেয়ের কথাতেই টপি সে ব্যবসাও ছেড়ে দেয়। ইমরান বলে সেই ঘটনার তো 6 মাস হয়ে গেছে। টপি কি কোনো মাস্টারজির কথা বলতো? মাহিপাল বলে না, তবে ওই মেয়েটার নাম চন্দ্রা। সখী চন্দ্রার খবর দিতে পারবে, কারণ সখীর সাথে চন্দ্রার সম্পর্ক ছিল। হাতিরাম পরের দিন চিত্রকূটের থানায় এসে বিশালের কথা জিজ্ঞেস করলে থানার হেড রামাতার কনস্টেবল সালেগ্রামকে বলে হাতিরামকে বিশালের ফাইল খুঁজতে সাহায্য করতে। সালেগ্রাম হাতিরামকে থানার স্টোর রুমে নিয়ে আসে, যেখানে সব পুরনো কেস ফাইল রাখা আছে। মুখে কাপড় বেঁধে হাতিরাম বিশালের ফাইল খুঁজতে শুরু করে। অবশেষে অনেক খোঁজার পর পেয়েও যায়। ফাইল থেকে বিশালের বাসার ঠিকানা পেয়ে তার বাসায় যায়। বিশালের বাবা বলে আপনার মতো অনেকেই এখানে এসেছে, আর আমরা তাদেরকে বারবার বলেছি যে বিশালের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমি সামান্য এক কৃষক। বিশাল কাদের সাথে কাজ
করতো আমরা জানি না। বিশালের মা বলে, না জানি কারা আমার ছেলেটাকে দিয়ে এসব করিয়েছে। বিশালের বোনের স্বামী রঘু রেগে বলে, আর কতদিন মিথ্যা বলবে, কেউ তোমার ছেলেকে দিয়ে কিছু করায়নি। বিশালের বোন থামাতে আসলে রঘু রেগে উঠে চলে যায়। বিশালের বাবা অনুরোধ করে যেন হাতিরাম চলে যায়। এদিকে সারা, চিত্রকূটের সাংবাদিক, অমিতোষকে কল করে অনুরোধ করে, আপনি কি আমাকে বিশালের একটা ছবি ম্যানেজ করে দিতে পারবেন? অমিতোষ প্রথমে না বললেও শেষে সারার অনুরোধে রাজি হয়ে বলে, আমার কাছে বিশালের স্কুলের একটা ছবি আছে, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি। এদিকে সঞ্জীব টকশো দেখছে, যেখানে সবাই তাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছে, যে সঞ্জীব যদি সৎ সাংবাদিক হয় তাহলে সে কেন লিভ নিয়ে নিল। এসব দেখে সঞ্জীবের মাথায় যেন রক্ত উঠে যায়। সঞ্জীব ডলিকে বলে, ওরা এটাই চায় যে আমি যেন দূরে কোথাও চলে যাই। তখনই সারার কল আসলে ফোনে মেয়ের নাম দেখে ডলির কিছুটা সন্দেহ হয়। সঞ্জীব অফিস থেকে কল দিয়েছে বলে সাইডে চলে যায়। সারা বলে, আমি হোয়াটসঅ্যাপে তোমাকে ছবি দিয়েছি। ওকে হাতুড়ি ত্যাগী বলেও ডাকা হয়। বিশালের বাসার সামনে হাতিরাম রঘুর সাথে কথা বলবে বলে অপেক্ষা করছে, কারণ একমাত্র রঘুই তাকে বিশালের তথ্য দিতে পারবে। রঘু বাসা থেকে বের হতেই হাতিরামকে দেখে রেগে বলে, কাকে নিয়ে কথা বলবো? ওই বিশাল তো মানুষ না, একটা পশু। স্কুলে 3টা বাচ্চা ছেলের মাথায় হাতুড়ি দিয়ে বাড়ি মেরে ভর্তা করে পালিয়ে যায়। হাতিরাম বলে, সে এখন কার হয়ে কাজ করে? রঘু বলে, স্কুলের স্পোর্টস টিচার রাজবীরকে জিজ্ঞেস করুন, সেই বিশালকে পালাতে সাহায্য করেছিল। হাতিরাম রাজীবের সাথে দেখা করতে বিশালের স্কুলের দিকে যায়। পথে বাজপাইয়ের নামে একটা বড় র্যালি দেখতে পায়। স্কুলে পৌঁছাতেই রাজবীর বলে, আমার সাথে থাকলে এতদিনে সে ন্যাশনাল টিমে খেলতো, তার মতো শুটার আমি এর আগে কখনোই দেখিনি। হাতিরাম বলে, আপনি যেহেতু বিশালের ক্লোজ ছিলেন, আপনার সাথে তো নিশ্চয়ই তার যোগাযোগ ছিল। রাজবীর বলে, স্কুল ছাড়ার পরে কারো কি তার টিচারের কথা মনে থাকে? হাতিরাম জিজ্ঞেস করে, বিশাল কার হয়ে কাজ করত জানেন? রাজবীর বলে, খেলার মাঠের বাইরে বিশাল কি করত আমি জানি না। হাতিরাম বলে, এই খেলার মাঠে 3টা ছেলেকে সে মেরেছিল তাই না? রাজবীর বলে, হ্যাঁ, আসলে বিশালের 3 বোনের সাথে অন্যায় করা হয়েছিল, আর তার কারণ ছিল বিশালের বাবার সাথে তার চাচার জমি নিয়ে ঝামেলা। বিশালের চাচা বিশালের 3 বোনকে আটক করার জন্য শীষপালকে কন্ট্রাক্ট দেয়। এরপর একদিন 3 বোন নদীতে পানি নিতে যাওয়ার সময় শীষপাল তার দলবল নিয়ে তাদের কিডন্যাপ করে। বিশালের বাবা এসব লুকাতে নিজের জমির ভাগ তার ভাইকে দিয়ে দেয়। তবে বিশাল এত সহজে তার বোনের অন্যায়কারীদেরকে ছাড়েনি। বোনদের হয়ে বদলা নিতে বিশাল তার 3 চাচাতো ভাইকে এই স্কুলের মাঠেই সবার সামনে খুন করে, আর সেই দৃশ্যটাই আমরা একটু আগে দেখেছি। রাজবীর বলে, সেদিনের পর থেকে বিশালকে আর এখানে দেখা যায়নি। হাতিরাম বলে, আপনি যেহেতু সব জানেন তাহলে পুলিশকে বলেননি কেন? রাজবীর বলে, সম্মান বাঁচাতে বিশালের বোনদের ব্যাপারে কোনো পুলিশ কেসই হয়নি। পরের সপ্তাহে বিশালের বাবা মেয়েদেরকে বিয়ে দিয়ে দেয়। রাজবীরের পায়ের কাছে একটা কুকুর আসলে রাজবীর বলে, বিশাল কুকুরদেরকে অনেক ভালোবাসতো, আজ তাহলে আমি উঠি বলি চলে যায়। হাতিরামও চলে যাচ্ছিল, তখনই হঠাৎ খেয়াল করে স্কুলের ছেলেমেয়েরা রাজবীরকে মাস্টারজি বলে ডাকছে। তবে হাতিরাম মুখে কিছুই বলে না। স্কুল থেকে বের হতেই হাতিরামের মনে হয় কেউ যেন তাকে ফলো করছে। সে বেশ কৌশলে পেছন থেকে লোকটাকে ধরলে দেখা যায় লোকটা আর কেউ নয় বরং সাংবাদিক অমিতোষ। অমিতোষ আর হাতিরাম একটা নদীর পাড়ে দূরে দূরে বসে। অমিতোষ বলে, থানায় গিয়ে জানতে পারলাম দিল্লি থেকে পুলিশ অফিসার বিশালের খোঁজ নিতে এসেছে। আবার দিল্লির স্যার নামের এক সাংবাদিক কল করে বিশালের ব্যাপারে জানতে চাচ্ছিল। আমি আসলে দেখতে এসেছিলাম কি এমন হয়েছে যে সবাই বিশালের খোঁজ করছে। হাতিরাম জিজ্ঞেস করে, বিশাল কার হয়ে কাজ করত? অমিতোষ বলে, দোনলিয়ার নাম শুনেছেন? হাতিরাম বলে, দোনলিয়া গুজ্জার মানে ওই ডাকাতটা? অমিতোষ বলে, সে কোথায় থাকে, কেমন দেখতে, কেউ জানে না। জঙ্গল থেকে খবরে দিয়ে সে তার সব কাজ করায়। আর দোনলিয়ার সবচেয়ে বড় হাতিয়ার ছিল বিশাল। এই পুরো সংগঠন চালাতো দোনলিয়ার ভাই। হাতিরাম বলে, কিন্তু তার ভাইকে কোথায় পাবো? অমিতোষ খেয়াল করে দূর থেকে তাদের উপরে দোনলিয়ার লোকজন নজর রাখছে। তাড়াতাড়ি উঠে পানিতে প্রণাম করে জোরে জোরে বলে, আমাকে সেখানেই দেখতে পাবে যেখানে শিবের মন্দির আছে। তারপর পেছনে ফিরে হাতিরামকে চোখ দিয়ে ইশারা করে দোনলিয়ার লোকদেরকে দেখায়। হাতিরাম উঠে লোক দুইটার পিছু নেয়। তাদের ধরতে না পেরে অবশেষে একটা মন্দিরে এসে পৌঁছায়, যেখানে দেয়ালে অমিতোষের বলা কথা অনুযায়ী জয় শিব জিওয়ালা গুজ্জার লেখা। হাতিরাম বুঝতে পারে অমিতোষ আসলে তাকে ইশারায় দোনলিয়ার ভাইয়ের নাম বলেছে। 9টা বাজার কিছুক্ষণ আগে নিউজ চ্যানেলের অফিসে সারাকে নিয়ে সঞ্জীব বিশালের ছবি আর বিস্তারিত নিয়ে আসে। জয় সঞ্জীবকে দেখে বলে, আমি তো ভেবেছিলাম তুমি এখন ছুটিতে আছো। সঞ্জীব বলে, আজ রাত 9টার খবরে খুনিদের তথ্য ফাঁস করা হবে। জয় বলে, কিন্তু পুলিশের কাছ থেকে কোনো স্টেটমেন্ট আসেনি, আমরা বরং এটা কাল দেখে নিব। সঞ্জীব বলে, অনেক কষ্ট করে আমরা এই খবর জোগাড় করেছি, কাল যদি অন্য কোনো চ্যানেল খবরটা পাবলিশ করে দেয় তাহলে আমাদের নিউজ চ্যানেল ডাউন হয়ে যাবে। নিউজ প্রেজেন্টার গায়ত্রী বলে, আমি তো এই ব্যাপারে কিছুই জানি না, মাত্র 10 মিনিট আছে, এত কম সময়ে কিভাবে রেডি হব? সঞ্জীব বলে, আমার নিউজ আমি নিজেই বলবো। সঞ্জীব সারাকে বাকি দিকটা সামলাতে বলে। অফিসের সবাই তোড়জোড় করে কাজে লেগে পড়ে। সঞ্জীবও রেডি হয়ে ক্যামেরার সামনে বসে পড়ে। সময় মতো সঞ্জীব নিউজ পড়া শুরু করে। হাতিরাম তখন সিজি রেস্টুরেন্টে বসে রাতের খাবার খাচ্ছে। ওয়েটারকে বিল দেওয়ার সময় গুজ্জারের কথা জিজ্ঞেস
জিজ্ঞেস করলে ওয়েটার বেশ ঘাবড়ে বলে, আমি এ ব্যাপারে কিছুই জানি না। খাবার শেষ করে হাতিরাম বের হয়েই যাচ্ছিল, তখনই ভাগাত কল দিয়ে রেগে বলে, মিডিয়া এসব কিভাবে জানলো? হাতিরাম রেস্টুরেন্ট থেকে বের হতে গিয়েও দ্রুত ফিরে এসে রেস্টুরেন্টের রিসিপশন থেকে টিভির রিমোট নিয়ে সঞ্জীবের চ্যানেল চালু করতে দেখে সঞ্জীব তার খুনি হিসাবে বিশাল ত্যাগীর নাম প্রকাশ করেছে, যেখানে বিশালের ব্যাপারে বাকি সব ইনফরমেশন আছে। হাতিরামের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তার এত চেষ্টার পরও মিডিয়া কিভাবে এই খবরটা জেনে গেল? কাঁধে ঝোলা হাতে একটা বাচ্চা টোকায় ট্রেনের বগিতে ওঠে। এক মহিলা তখন তার ছেলেকে বলে, এই স্টেশনেই নামতে হবে, গেম রাখো। পাশের সিটে চিনি নামের এক ছেলে কান্না করতে করতে বলে, আমার মা বাবা হারিয়ে গেছে। মহিলাটা চিনিকে সান্ত্বনা দিতে গেলেই সেই টোকাই ছেলেটা এসে মহিলার ব্যাগ নিয়ে চলে যায়। মহিলার ছেলেটা বোকার মতো মাকে ডাকতে থাকে। মহিলাটা চিৎকার করে ছেলেটার পিছনে এলেই টোকাই ছেলেটা নকল সাপের ভয় দেখালে মহিলাটা ভয় পেয়ে সরে যায়। মহিলাটা হন্যে হয়ে সিটের কাছে এসে দেখে চিনিও সেখানে নেই। আসলে চিনি আর টোকাই ছেলেটা একসাথে মিলে চুরি করে। সেখান থেকে পালিয়ে এসে ব্যাগ খুলতেই অনেক কিছু দেখতে পায়। চিনি হঠাৎ সেখান থেকে পাউডার আর লিপস্টিক নিয়ে সেজে ছেলেটাকে দেখায়। দুজন বাচ্চাই এসব কাণ্ড দেখে হাসতে থাকে। গল্প চলে আসে বর্তমানে। হাতিরাম চিত্রকূট থেকে সোজা পুলিশ হেডকোয়ার্টারে আসে। ভাগাত তখন প্রেসকে বলে, আমরা সব তথ্য গোপন রাখতে চাচ্ছিলাম। তদন্তের সুবিধার জন্য সঞ্জীব বিশালকে চেনে কিনা তাই বিশালের নাম সঞ্জীবকে বলা হয়েছিল বলেই প্রেস রুম থেকে বের হতেই ভাগাত হাতিরামকে বলে, কমিশনার স্যার অনেক রেগে আছে। সঞ্জীবের পর এখন বিশালের নামটা লিক হয়েছে। হাতিরাম বলে, আমি তো শুধু শনাক্তের জন্য ডেকেছিলাম। ভাগাত বলে, এটা তোমার দ্বিতীয় ওয়ার্নিং। চিত্রকূটে কি হলো? হাতিরাম বলে, বিশাল জিওয়ালা গুজ্জারের হয়ে কাজ করত, যে দোনলিয়া গুজ্জারের ভাই। জিওয়ালা গুজ্জার বড় ব্যবসায়ী, সাথে রাজনীতিও করে। হয়তো তারা দশরথের হয়ে কাজ করছে। দশরথের এলাকা এলাহাবাদ, যেটা চিত্রকূটের বেশ কাছেই। ভাগাত বলে, বেশ ভালো লিড পেয়েছো, তবে এটা হাই প্রোফাইলের লোক, সাবধানে কাজ করবে। এই প্রথম এত বড় কেস সামলাচ্ছ, এত পরিশ্রমকে বৃথা হতে দিও না। হাতিরাম তার থানায় ফিরে একজনকে বারবার কল করেই যাচ্ছে, কিন্তু কল যাচ্ছে না। হঠাৎ টকাশ এসে বলে, কাল ল্যাব থেকে ফোনে সব ডেটা চলে আসবে। আর মিষ্টি খান, ইমরান স্যার আইএএস পরীক্ষায় পাশ করেছে। আমির স্যার এই জন্য পার্টিও রেখেছে। হাতিরাম খেয়াল করে আমরিশ বেশ হেসে ইমরানের সাথে কথা বলছে। তাকে আগে জানায়নি বলে হাতিরামের বেশ খারাপ লাগে। হাতিরামকে দেখে ইমরান আসতেই হাতিরাম তাকে শুভেচ্ছা জানায়। ইমরান বলে, আগেই জেনে গেছেন, আমি রেজাল্ট পেয়েই আপনাকে কল করেছিলাম, কিন্তু কল যায়নি। হাতিরাম কোনো উত্তর না দিলে ইমরান বলে, টপি সিং এর ব্যাপারে নতুন লিড পেয়েছি। ওর গার্লফ্রেন্ড চন্দার সাথে মিলে সখীর ব্যবসায় অনেক টাকা গায়েব করে দিয়েছিল। মেয়েটা হয়তো জানতে পারে যে টপি সিং কোথায় কাজ করে। হাতিরাম বলে, খুঁজে বের করো। আশা করছি তারেকের মতো ওকেও ধরতে পারবে না। ইমরান বেশ অপমানিত বোধ করলেও মুখে কিছুই বলে না। হঠাৎ একটা অপরিচিত লোককে দেখে হাতিরাম তার পদ আটকালে সে বলে, চাওয়ালা অসুস্থ, তাই আমাকে পাঠিয়েছে। টুইটারে সবার প্রশংসা দেখতে দেখতে সঞ্জীব অফিসে এসে রিসিপশনিস্টকে বলে, দিল্লি পুলিশ কল করলে বলবে আমি ব্যস্ত। মেয়েটা পেছনে ইশারা করলে তাকিয়ে দেখে হাতিরাম বসে আছে। হাতিরাম বেশ রেগে বলে, বিশালকে শনাক্তের সময় আপনি মিথ্যা বলেছেন যে আপনি ওকে চেনেন না। কোনো খবর পেলে আমাকে জানাতে বলেছিলাম। একটা কথা একবার বললে বুঝতে পারেন না? সঞ্জীবও বেশ রেগে বলে, মিডিয়ার কারো পারমিশন লাগে না। হাতিরাম বলে, কেস সলভ করা পুলিশের দায়িত্ব, মিডিয়ার না। সঞ্জীব রেগে অফিসের ভেতরে যেতেই জয় তার পিছু পিছু ক্যাবিনে এসে বলে, সিং গত রাতের শো এর ব্যাপারে একটুও খুশি না, তোমার সাথে দেখা করতে চায়। সবার তরফ থেকে আসা ফুলের তোড়াগুলো দেখিয়ে সঞ্জীব বলে, কিন্তু পাবলিক তো অন্য কিছু চায়। পাবলিকের ডিমান্ডের বাইরে গিয়ে সে চাইলেও আমাকে এখান থেকে বের করতে পারবে না। তখনই সারা এসে সঞ্জীবকে বলে, আজ রাতে তুমি অ্যাওয়ার্ড শোতে যাচ্ছ? সঞ্জীব বলে, হ্যাঁ, কেন? সারা জানায় আজ গেস্ট স্পিকার হিসাবে বিক্রম মিডিয়া নিয়ে কথা বলতে আসবে। সঞ্জীব বেশ অবাক হয়। বাড়িতে পাড়ার সবাইকে ডেকে এনে কবিতা তার ভাই জিতুর অদ্ভুত জুস মেশিন থেকে জুস খাওয়াচ্ছে। কারো পছন্দ না হলেও তারা মুখে কিছুই বলে না। ক্লান্ত হাতিরাম বাসায় এসে দেখে তার পুরো রুমে বড় বড় কার্টুন রাখা। কবিতা এসে বলে, জিতু 2 দিনের মধ্যেই এসব নিয়ে চলে যাবে। এদিকে সিদ্ধার্থ রাজুর সাথে তার সিক্রেট রুমে এসে আলমারি থেকে বাকি জিনিসগুলো বের করতে গেলে সিদ্ধার্থ আলমারি খোলে। ড্রয়ারে হরিশের সেই বন্দুক দেখে প্রথমে বেশ ঘাবড়ে গেলেও পরে রাজুর ডাকে আলমারি বন্ধ করে দেয়। গীতার সেলে আরেকটা মেয়েকে অ্যারেস্ট করে এনে রাখা হয়। কথায় কথায় মেয়েটার সাথে গীতার মারামারি লাগলে মেয়েটা গীতাকে মারতে গেলেই বুঝতে পারে গীতা আসলে কোনো মেয়ে না, বরং ছেলে। হাতিরাম তখন বাসায় বিশ্রাম নিচ্ছে। তখনই থানা থেকে কল আসায় দ্রুত থানায় চলে আসে। গীতাকেও এনে টপিদের সাথেই রাখা হয়। হাতিরাম সব শুনে ভীষণ অবাক হয়। প্রচুর রেগে গীতাকে ইচ্ছা মতো মারতে থাকে। পরের দিন সকালে ইমরানের ডাকে হাতিরামের ঘুম ভেঙে যায়। গীতা সব সত্যি বলতে রাজি হয়েছে জেনে দ্রুত গীতার সাথে দেখা করতে আসে। গীতা হাতিরামের কাছে মাফ চেয়ে বলে, মুকেশ নামের একজন কনস্ট্রাকশন ব্যবসায়ী আমাকে ডেকে ওই 3 জনের সাথে 3 দিন থাকতে বলে। তার বদলে আমাকে 2 লাখ টাকা দিবে, কারণ মেয়ের সাথে থাকলে কেউ সন্দেহ করবে না। হাতিরাম রেগে বলে, এই
জন্যই মেসেজে ঘুরছো? মেয়েদের মতো জামা কাপড় আর চুল রাখলেই মেয়ে হওয়া যায় না। তোমার আসল নাম বলো। গীতা বলে, চিনি। এটাই সেই ছেলেটা যে ছোটবেলায় ট্রেনে চুরি করত। চিনি জিজ্ঞাসাবাদ শেষ করে হাতিরাম আর ইমরান বাইরে আসতে দেখে আমরিশ দাঁড়ানো। আমরিশ বলে, মেহনাজকে আমার কেবিনে পাঠিয়ে দাও। হাতিরাম বলে, বেচারি ভুল করে ফেলেছে, আমি ওকে ওয়ার্নিং দিয়ে দিয়েছি। আসলে মেহনাজ যে বিশালের কথাটা লিক করেছে এটা সবাই জেনে গেছে। আমরিশ রেগে বলে, আমাকে না জানি এসব করার সাহস কি করে হয়? হাতিরাম সরি বললে আমরিশ আরো রেগে বলে, হেডকোয়ার্টারে গিয়ে সরি বলো। এবার হাতিরাম আমরিশকে একটু সাইডে নিয়ে এসে বলে, আমি জানি আমরা বন্ধু না, কিন্তু তুমি আমাকে 20 বছর ধরে চেনো। এই কেসটা আমার জন্য গুরুত্বপূর্ণ। আমাকে 24 ঘন্টা সময় দাও। চিনির লিড ফলো করে দেখি, কোনো ক্লু তো অবশ্যই পাবো। হাতিরাম আর ইমরান মুকেশের আলিশান হোটেলে মুকেশকে দেখতে আসে। রিসিপশনিস্ট মুকেশকে জানিয়ে দুইজনকে একটা রুমে নিয়ে আসে। কিছুক্ষণ পর তাদের একটা দামি ড্রিঙ্কসও দেয়। হাতিরাম আর ইমরান দুজনে সেটা খেতেই ঘুমিয়ে যায়। কিছুক্ষণ পর হাতিরামের ঘুম ভাঙা দেখে পাশে ইমরানও ঘুমিয়ে আছে। দ্রুত ইমরানকে উঠিয়ে সেখান থেকে বের হতে হতে বলে, এই কোম্পানির ইনভেস্টর কে কে, খোঁজ নাও। ইমরান জিজ্ঞেস করে, পারমিশন নেওয়া লাগবে না? হাতিরাম রেগে বলে, এসব লাগবে না। তোমার ওই কল সেন্টারের বন্ধু দীপকের হাতে পায়ে ধরে হলেও মুকেশের কল রেকর্ড বের করো। দুজন গাড়ির কাছে আসতেই মুকেশ হাতিরামকে কল করে। এরপর দুইজন মুকেশের সাথে দেখা করতে আসে। হাতিরাম জিজ্ঞেস করে, আপনি চিনিকে চেনেন? মুকেশ হেসে বলে, নয়দার এক পাল্লায় দেখা হয়েছিল, সেখান থেকে টুকটাক কাজ দিতাম। হাতিরাম বলে, চিনি মার্ডার কেসে 3 জনের সাথে ধরা পড়েছে, তারপর আপনার নাম বলেছে। মুকেশ বেশ গম্ভীর গলায় বলে, সামান্য ওই ছেলের কথায় আমার দিকে আঙ্গুল তুলছেন? এরপর থেকে ওয়ারেন্ট ছাড়া দেখা করতে আসবেন না। আমিও দেখি কেউ ওয়ারেন্ট সাইন করে। তখনই ইমরানের কাছে তারেকের লাশ পাওয়ার খবর আসলে দুইজন দ্রুত নদীর পাড়ে আসে। ইমরান তারেকের লাশ দেখে হাতিরামকে বলে, সরি স্যার, তারেকে ওই দিনই ধরে ফেলা উচিত ছিল। হাতিরাম তারেকের কাদামাখা শরীরের গলার কাছে একটু পানি ঢেলে দিয়ে বলে, একে গলা টিপে খুন করা হয়েছে। এরপর সে দ্রুত টকাশকে কল করে বলে, কাল না, আমার আজ সন্ধ্যার মধ্যেই টপির ফোনে সব বিস্তারিত চাই। রাতে সঞ্জীব ডলিকে নিয়ে অ্যাওয়ার্ড শোয়ে এসে একটা টেবিলে বসে। কিছুক্ষণ পর বিক্রমের নাম অ্যানাউন্স করা হয়। ডলি সঞ্জীবকে বলে, এটাই সেই বিক্রম না যাকে 10 রথের স্ক্যামে এক্সপোজ করেছিলে? সঞ্জীব বলে, ঠিকই ধরেছ, তবে এই দেশের মানুষ শত্রুদের থেকেও প্রিয়দেরকে আগে ভুলে যায়। ডলি জিজ্ঞেস করে, ওই কি তোমার মার্ডার প্ল্যানের পেছনে আছে? সঞ্জীব কিছু একটা ভেবে বলে, ওকে জিজ্ঞেস করি, দাঁড়াও। বলেই সঞ্জীব বিক্রমের সাথে কথা বলতে যায়। এত ভিড়ে একা হয়ে ডলি ভীষণ ঘাবড়ে যায়। সঞ্জীব বিক্রমের কাছে যাচ্ছিল, তখনই সিং ডেকে বলে, আগের সঞ্জীব আবার ফিরে এসেছে। এটা দেখে বেশ ভালোই লাগলো, তবে একজন ভালো অ্যাঙ্করের গুণ হলো সে জানে কখন প্যাক আপ করতে হবে। তুমি করলে সেটা রিজাইন হবে, আর আমি করলে ফায়ার, বুঝেছো? সঞ্জীব হেসে বেশ ভাব নিয়ে বলে, আপনার কোম্পানি আরসি হোল্ডিং আর একটা কোম্পানি চালায় যার নাম ফিউচার প্রাইড। এই কোম্পানির পার্টনার ট্রান্সপোর্ট মিনিস্টার রমেশওয়ারের মেয়ের স্বামী। এই মিনিস্টার গোপনে দিল্লি শনিপাত হাইওয়ের কন্ট্রাক্টের জন্য আরসি হোল্ডিং কে 30 বিলিয়ন টাকা দিচ্ছে। বিক্রমকে ভেতরে যেতে দেখে সঞ্জীব সিং এর একটু কাছে এসে বলে, এই খবর বাইরে গেলে কি হবে নিশ্চয়ই বুঝতে পারছেন। সিং ভয়ে আর কোনো কথাই বলে না। বিক্রমের পিছু করতে করতে সঞ্জীব হোটেলের ভেতরে চলে আসে। এদিকে সঞ্জীবকে দেখতে না পেয়ে ডলির এংজাইটি শুরু হয়। সে কাঁদতে কাঁদতে হোটেলের ভেতরে আসে। তখনই তার সাথে প্রতিমা আর সারার দেখা হয়। প্রতিমা সারার সাথে ডলির পরিচয় করিয়ে দেয়। ডলিকে এমন নাজুক অবস্থায় দেখে সারার বেশ খারাপ লাগে। প্রতিমা জরুরি কাজে বাইরে গেলেই সারা এসে ডলিকে বলে, আপনি ঠিক আছেন তো? ডলি বলে, আসলে আমি আমার স্বামীকে খুঁজছি। বিক্রমকে ফলো করতে করতে সঞ্জীব ওয়াশরুমে চলে আসে। বিক্রম টিটকারি করে বলে, আজও কোনো ক্যামেরা নিয়ে আসনি তো? সঞ্জীব হেসে বলে, তুমি তোমার কাজ করছিলে আর আমি আমার কাজ করছিলাম, আর এখন তো তুমি মিডিয়ায় এসে গেছো, এসব নিয়ে ভয় করার কিছুই নেই। এখন গেম চেঞ্জ হয়ে গেছে। বিক্রম বলে, আমার কিছু প্ল্যান আছে, তোমার সিংকে বলেছিলাম কিন্তু সে রাজি হয়নি। সঞ্জীব বলে, হয়তো আমি কোনো সাহায্য করতে পারি। বিক্রম কিছু একটা ভেবে সঞ্জীবকে নিজের কার্ড দিয়ে বলে, অফ ক্যামেরায় কথা হবে। সঞ্জীব মুচকি হাসে। ডলি আর সারা হাঁটতে হাঁটতে হঠাৎ সঞ্জীবকে দেখে এগিয়ে আসে। ডলি সঞ্জীবকে দেখে অস্থির হয়ে বলে, তুমি ঠিক আছো তো? সঞ্জীব ডলিকে জড়িয়ে সান্ত্বনা দিয়ে বলে, হ্যাঁ চলো বাড়ি যাই। ডলি যাওয়ার আগেই সারাকে বলে, সময় পেলে একদিন বাসায় এসো। সঞ্জীবের পাশে ডলিকে দেখে সারার বেশ খারাপ লাগে। ইমরান আর হাতিরাম ফরেন্সিক ল্যাবে আসে। দেখা যায় টপির ফোনে সঞ্জীবের বাসার কিছু ভিডিও, অর্থাৎ এরা সঞ্জীবের উপর নজর রাখছিল, তার প্রমাণ। ইমরান বলে, এগুলো কেসের এভিডেন্স হিসাবে বেশ কাজে আসবে। টপির মোবাইলে যে সিম কার্ড ছিল সেখান থেকে একটা নম্বরই কল করা হয়েছিল। এই দুটো নম্বরই ইউপি রেজিস্টার করা। হাতিরাম বলে, এটাও চিত্রকুটেরই হবে। এছাড়াও একটা নম্বরে ডায়াল করা হলেও কল করা হয়নি। সেই নম্বরটা সখীর অ্যাড্রেসে রেজিস্টার করা। টপির মোবাইলের মেমোরি কার্ডে একটা মেয়ের সাথে বেশ কিছু ছবি। ইমরান বলে, এটা চন্দ্রা হতে পারে, যে টপির গার্লফ্রেন্ড ছিল, তবে মেয়েটার মুখ ভালো করে বোঝা যাচ্ছে না। হাতিরাম আর ইমরান দেরি না করে তখনই সখীর বাসায় চলে আসে। সখী বলে, আমি সত্যিই কিছু জানি না। ইমরান
ইমরানের মুখ থেকে নম্বর শুনে শকি বলে, এটা আমি ওই চন্ডাকে কিনে দিয়েছিলাম, ওর সাথে আমার সম্পর্ক ছিল আর আমি ওর মোবাইল রিচার্জ করে দিতাম, কিন্তু সে ওই টপির সাথে সম্পর্কে জড়ায়। পরে শুধু জানতে পারি সে আর টপি মিলে কোনো বিজনেস করবে। হাতিরাম জিজ্ঞেস করে, তোমার কাছে চন্দ্রার কোনো ছবি আছে? শকি বেশ ভয় পেয়ে বলে, এরকম কারো ছবি বাসায় কেউ রাখবে? শকির বাড়ি থেকে বের হতেই হাতিরাম ইমরানকে বলে, এই সবকিছুর সাথে চিত্রকূটের কোনো না কোনো কানেকশন তো অবশ্যই আছে। তখনই হাতিরামের কাছে একটা কল আসে। দ্রুত থানায় আসতে দেখে থানার বাইরে মিডিয়ার ভিড়। মিডিয়ায় চিনির খবরটা ছড়িয়ে গেছে যে গীতা আসলে কোনো মেয়ে না, বরং একজন ছেলে যার নাম চিনি। গাড়ি থেকে নামতেই মিডিয়া হাতিরামকে ঘিরে ধরলে হাতিরাম কোনো রকমে থানার ভেতরে এসে দেখে সিবিআই ডিপার্টমেন্ট কেস হ্যান্ডওভার করতে এসেছে। ভাগাত আর আমরিশকে আসতে দেখে হাতিরাম অস্থির হয়ে বলে, কেউ ইচ্ছা করে আমার কেসের খবর লিক করছে। আজকে আমরা তারেকের লাশ পেয়েছি, দ্রুতই কেস সলভ করতে পারবো। ভাগাত গম্ভীর গলায় বলে, আমার আর কিছুই করার নেই, এটাই কমিশনারের আদেশ, তোমাকে 1 মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে। ভাগাত যেতেই হাতিরাম রেগে আমরিশের কলার চেপে ধরে বলে, এটা তুই করেছিস তাই না? আমরিশ রেগে বলে, তোকে বাঁচাতে গিয়ে নিজের চাকরি আমি হারাতে চাই না। এদিকে হাতিরাম তার মনোবল সম্পূর্ণ হারিয়ে ফেলে। কান্না ভেজা চোখ নিয়ে রিভলভার ডেস্কে রেখে থানা থেকে বের হয়। সাথে সাথেই মিডিয়া তাকে আবারও ঘিরে ধরে। একটা বাচ্চা ছেলে আর তার বাবা রাতে খাবার খেতে বসেছে। সেটা খাবারের দিকে তাকিয়ে বিরক্ত হয়ে বলে, রোজ রোজ এই খিচুড়ি খেতে পারবো না। বলেই প্লেট ঠেলে সরিয়ে দিলে বাবা রেগে জোরে থাপ্পড় দিয়ে বলে, চুপচাপ খেয়ে নাও, তোমার কথা ভেবে আমি দ্বিতীয় বিয়ে করিনি। ছেলেটা রাগে বাসা থেকে দৌড়ে বের হয়ে রাস্তায় চলে আসে। বাবাও তার পিছু পিছু আসে। একটুর জন্য একটা ট্যাক্সির সাথে তার ধাক্কা লাগেনি। ছেলেটার বাবা এগিয়ে এসে রেগে আবার একটা চড় মারে। এটাই হলো ছোটবেলার হাতিরাম আর তার বাবা। গল্প চলে আসে বর্তমানে। ক্লান্ত বিধ্বস্ত শরীরে হাতিরাম বাসায় ফেরে। কবিতাকে তার পাশে বসতে বলে। হাতিরাম তার সাসপেন্ড হওয়ার কথাটা বলতেই যাচ্ছিল, তখনই সিদ্ধার্থ একটা ফর্ম সাইন করানোর জন্য নিয়ে আসে। কবিতা বলে, বিভিন্ন পেশার মানুষের সাথে স্টুডেন্টদের আলাপ করিয়ে দেওয়ার জন্য ক্লাসের প্যারেন্টসদের মধ্যে থেকে তোমাকে সিলেক্ট করা হয়েছে। হাতিরাম বেশ বিরক্তি নিয়ে ফর্মে সাইন করে। সিদ্ধার্থ যেতে কবিতা জিজ্ঞেস করে, কি যেন বলতে চাচ্ছিলে? হাতিরাম বলে, না কিছু না। এদিকে থানায় ইমরান সব এভিডেন্সের লিস্ট ভাগাতকে দিলে ভাগাত সেটা রেনুর হাতে দেয়। সিবিআই অফিসার রেনুই এখন এই কেসের ইনচার্জ। ভাগাত বলে, এখানে দিল্লি পুলিশের ইনভেস্টিগেশনের সব তথ্য আছে, আর কোনো প্রয়োজন হলে ইমরান তো আছেই। ফ্রেশ হয়ে হাতিরাম বাইক নিয়ে থানায় চলে আসে। থানার ভিতরে ঢুকতেই যাবে তখনই সিবিআই কে বের হতে দেখে চায়ের দোকানের সামনে দাঁড়ায়, যেন তাকে না দেখা যায়। একে একে টপি, কবির, চিনি আর বিশাল সবাইকে গাড়িতে ওঠানো হচ্ছে। হাতিরাম খেয়াল করে চিনি হয়তো শান্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে, যেন কোনো কিছু ইশারা করছে। হঠাৎ পেছনে তাকাতেই দেখে সেই নতুন চাওয়ালা কেমন ভাবে যেন চিনিকে দেখছে, আর চিনিও তাকে দেখছে। হাতিরাম অন্যমনস্ক হতেই সে পালিয়ে যায়। সিবিআই যেতেই হাতিরাম হাজিরা খাতায় সাইন করতে গেলে দেখে আমরিশ আর ইমরান কেবিন থেকে বের হচ্ছে। আমরিশ হাতিরামকে বলে, দেখো কাল যা হয়েছে সেটা ভুলে যাও, আমরা অনেক দিনের বন্ধু, কোনো দরকার লাগলে আমাকে বলবে। হাতিরাম আমরিশের এমন টিটকারিতে রেগে বের হতে গেলেই ইমরান পেছন থেকে ডেকে বলে, আজ সন্ধ্যায় আড্ডায় আসবেন, আমার তরফ থেকে পার্টি দিব। হাতিরাম রেগে বলে, আমার সাসপেন্ড হওয়ার খুশিতে? ইমরান মুখটা মলিন করে বলে, আমি এমন বোঝাইনি। হাতিরাম রেগে চলে গেলে ইমরানের হাতিরামের কথায় বেশ খারাপ লাগে। রেনু তার টিমকে পুরো কেসের ব্রিফিং দিয়ে দেয়। সিবিআই ইনফর্মার কালিয়াকে সব তথ্য বের করতে বলে। পরের দিনে কালিয়া সিবিআইকে একটা লিড দেয়। সেই অনুযায়ী তারা বেশ গভীর রাতে স্পটে পৌঁছে যায়। সেখানে কালিয়া বশির ভাইয়ের সাথে সিবিআই এর পরিচয় করিয়ে দেয়। বশির সবাইকে কবিরের বাসায় নিয়ে আসে। সিবিআই তল্লাশি করে সেখানে কিছু অস্ত্র আর কবিরের পাসপোর্ট খুঁজে পায়, যেখানে লেখা কবির একজন পাকিস্তানি। কে যেন আড়াল থেকে সিবিআই তল্লাশি করার ভিডিও করে নেয়। এদিকে হাতিরাম কাকে যেন বারবার কল করেই যাচ্ছে, কিন্তু ফোনে সুইচ অফ দেখাচ্ছে। হাতিরাম মুকেশের হোটেলে এসে জানতে পারে হাতিরাম আর ইমরান যখন মুকেশের সাথে দেখা করে তার পরের দিনই মুকেশ দুবাই চলে গেছে। হাতিরাম আর দেরি না করে ভাগাতের বাসায় আসে। হাতিরাম বেশ অস্থির হয়ে বলে, আমি ঠিক লাইনেই ছিলাম, আমরা ওই তারেকের লাশ পেয়েছিলাম। আবার ওই মনোজ আমরা দেখা করতে যাওয়ার পরের দিনই দুবাই পালিয়ে গেছে। কেউ একজন আছে যে সব প্রমাণ নষ্ট করছে। ললিতার পোষা কুকুর সাবিত্রীকে নিয়ে হাসপাতালে এসেছে। ডক্টর জানায় সাবিত্রীর বাচ্চা হবে। এটা শুনে ডলি বেশ খুশি হয়ে যায়। তখনই সিবিআই ইন্সপেক্টর সুনীল ডলিকে কল দেয়। সুনীল বলে, আমরা সঞ্জীব স্যারকে ফোনে পাচ্ছি না, আপনি বলতে পারবেন স্যার কোথায়? সে অফিসেও নেই, ভাবলাম হয়তো আপনার সাথে আছে। সিবিআই এর ফোন রেখে ডলি সঞ্জীবকে কল করে, কিন্তু তার ফোন অফ পায়। সঞ্জীবের বডিগার্ড ধর্মেন্দ্রকে কল করলে ধর্মেন্দ্র জানায় স্যার অফিসে মিটিং এ আছে। ডলি রেগে বলে, আমাকে মিথ্যা বলো না, সিবিআই আমাকে কল করেছিল। ধর্মেন্দ্র বাধ্য হয়ে সব সত্য বলে দেয়। আসলে সঞ্জীব এখন সারার বাসায় আছে। সারা ডলির প্রসঙ্গ তুললেই সঞ্জীব বিরক্ত হয়ে সেটা এড়িয়ে যায়। তখনই সিবিআই সঞ্জীবকে কল করে দেখা করার কথা বলে। এই সবকিছু ডলির নিচে
গাড়িতে বসেই দেখছিল। সে যেন তার চোখকে বিশ্বাস করতে পারছে না। এদিকে ক্লান্ত হাথিরাম বাসায় ফিরলে কবিতা বেশ গম্ভীর গলায় বলে, আমি জানি তুমি সাসপেন্ড হয়েছ, তোমার ফিরতে দেরি হচ্ছিল বলে থানায় কল করেছিলাম। পরের দিন সকালে সিদ্ধার্থ বাসা থেকে স্কুলে যাওয়ার জন্য বের হয়। তখনই রাজু তার বন্ধুদেরকে নিয়ে এসে বলে, চল গাড়িতে করে গোয়া ঘুরে আসি, সন্ধ্যার মধ্যে চলে আসবো। সিদ্ধার্থ বলে, আজ আমার স্কুলে টেস্ট আছে। রাজু যেতে যেতে চিৎকারি করে বলে, পড়াশোনা করে খুব বড় বানুসবি মনে হচ্ছে। সিদ্ধার্থ রাজু সেই গোপন রুমে এসে চাবি নিয়ে আলমারি খুলে বন্দুকটা বের করে নিজের কাছেই রেখে দেয়। তারপর স্কুলের জন্য বেরিয়ে পড়ে। সঞ্জীব সারাকে নিয়ে সিবিআই এর অফিসে দেখা করতে আসে। রেনু সঞ্জীবকে জানায়, আপনার মার্ডারের জন্য অনেক প্ল্যানিং করা হয়েছিল, আর এর সাথে আইএসআই যুক্ত। ধরা পড়া 4 জনের মধ্যে একজন টেরোরিস্ট। প্ল্যানটা কাঠমান্ডুতে হয়েছিল। নেপালের একজন টেরোরিস্ট এর সাথে যুক্ত। অস্ত্র গৌরবপুর থেকে দেশের ভেতরে ঢোকে। ওরা আপনার কাছে প্রায় পৌঁছেই গিয়েছিল, কিন্তু তার আগেই ধরা পড়ে যায়। সামনে ইলেকশন, তার আগেই হয়তো দেশের গণতন্ত্রে আঘাত আনার জন্য এগুলো করা হয়েছে। সারা অবাক হয়ে জিজ্ঞেস করে, কিন্তু এসবে কি কোনো প্রমাণ আছে? রেনু বলে, অবশ্যই আছে, আমরা পরশু প্রেস ব্রিফিং করব, সব প্রমাণ সেখানেই দিব। সঞ্জীব যেহেতু ভিকটিম, তাই তাকে আগেই জানানো হলো। এদিকে স্কুলে আসতেই সবাই সিদ্ধার্থকে বিরক্ত করা শুরু করে। সিদ্ধার্থকে মারার জন্য তাকে ধাওয়া করলে সিদ্ধার্থ নিজেকে বাঁচাতে বন্দুক বের করে সবাইকে ভয় দেখায়। হাথিরা নদীর ধারে বসে আছে। তখনই তার কাছে স্কুল থেকে কল আসে। হতদন্ত হয়ে সিদ্ধার্থের স্কুলে যাওয়ার জন্য বের হয়। যাওয়ার পথে ইমরানকে কল করে। ইমরান প্রথমে অভিমান করে ফোন না ধরলেও পরে কোনো দরকার আছে মনে করে ফোন রিসিভ করে। হাথিরাম আর ইমরান স্কুলে আসলে প্রিন্সিপাল বেশ রেগে বলে, আপনি এত দায়িত্ব জ্ঞানহীন কিভাবে হতে পারেন? আমাদের কি পুলিশে কমপ্লেন করতে হবে? হাথিরাম বলে, আমি নিজেই পুলিশ। ইমরান বলে, আমি বাচ্চার জন্য ক্ষমা চাচ্ছি, এবারের মতো মাফ করে দিন। ছোট মানুষ ভুল করে ফেলেছে, ওকে একটা সুযোগ দিন। যদি তাও একই কাজ করে তাহলে আপনি কমপ্লেন করতে পারেন। প্রিন্সিপাল প্রথমে মানতে না চাইলেও ইমরানের কথায় রাজি হয়ে যায়। অফিসে উঠতে উঠতে সারা বেশ দ্বিধা নিয়ে বলে, তোমার কি মনে হয় সিবিআই কি সত্যি বলছে? সঞ্জীব বলে, হতে পারে, এমনই প্ল্যানিং করা হয়েছিল। আর আমি এর আগেও সরকারের অনেক বড় বড় মাথাদের গোপন তথ্য ফাঁস করেছি, তাই আমাকে মারলে জনগণ স্বাভাবিকভাবেই এই সরকারকে ভোট দিবে না। এদিকে হাথিরাম সিদ্ধার্থকে নিয়ে বাসায় আসে। প্রচুর রেগে বন্দুক নিয়ে বলে, এটা কোথায় পেয়েছো? সিদ্ধার্থ মুখ না খুললে জোরে থাপ্পড় মারে। সিদ্ধার্থ তাও সত্যি না বললে হাথিরাম রেগে বলে, তোর এই বন্ধুগুলোই তোকে বন্দুক দিয়েছে তাই না? আমি আজ ওদেরকে দেখে নিব। বলে বন্দুক নিয়ে বেরিয়ে যেতে গেলেই সিদ্ধার্থ বাবাকে আটকানোর অনেক চেষ্টা করে। হাথিরাম তাও না মানলে বাবাকে থামানোর জন্য সিদ্ধার্থ আয়নায় মাথায় জোরে বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে ফেলে। হাথিরাম দ্রুত সিদ্ধার্থকে কোলে নিয়ে হাসপাতালে আসে। রাতে সঞ্জীব বিক্রমের সাথে দেখা করতে তার বাসায় আসে। বিক্রম বলে, সিং অনেকটা লসই, আমার কাছে চ্যানেল বিক্রি করতে চায়। সঞ্জীব বলে, আমি এসব সমাধান করতে পারি, তবে তার পরিবর্তে আমি চ্যানেলের ফুল কন্ট্রোল আর 10% প্রফিট চাই। বিক্রম জিজ্ঞেস করে, কিন্তু আমি তোমাকে কিভাবে বিশ্বাস করব, যেহেতু এর আগে আমাদের সম্পর্কটা একটু অন্যরকম ছিল। সঞ্জীব বলে, আমি তখন শুধু আমার কাজ করছিলাম, এতে পার্সোনাল কোনো ইস্যু না। বিক্রম বলে, কেউ দেখে না এরকম একটা চ্যানেল আমি কেন কিনতে চাইবো? সঞ্জীব কিছুক্ষণ ভেবে বলে, কেমন হবে যদি কালকে আমরা আবার কথা বলি? পরের দিন রাত 9টার খবরে সঞ্জীব ক্যামেরার সামনে এসে বলে, প্রথমে তারা আমার মুখ বন্ধ করতে চেয়েছে কিন্তু পারেনি, আমাকে শেষ করতে চেয়েছে তাও পারেনি, আমাকে কখনোই থামানো যাবে না। সবাই উৎসুক দৃষ্টি নিয়ে সঞ্জীবের নিউজ দেখছে। বিক্রম নিউজ দেখে টিটকারির হাসি হাসে। বরাবরের মতো সঞ্জীব এবারও প্রেস কনফারেন্সের আগেই তার মার্ডারের সাথে আইএসআই এর যুক্ত থাকার খবরটা ফাঁস করে দেয়। ইমরান টুইটারে এই বিষয়ে সবার প্রতিক্রিয়া দেখছে। তখনই কলিং বেল বাজলে দরজা খুলতেই ইমরান দেখে বাইরে হাথিরাম। হাথিরাম বলে, আমাদের সবচেয়ে বড় ভুল ছিল ওই 4 জন যা বলেছে আমরা তাই বিশ্বাস করেছি। কোথায় কোথায় না গিয়েছি। আমার স্ত্রী হয়তো ভাবছে সে কাকে বিয়ে করলো, ছেলে তো আগে থেকেই কথা বলে না। আর সবাই হয়তো ভাবছে আমি থাকতে কেস সলভ হবেই বা কি করে। চিন্তা করো না, তোমার উপর কোনো দোষ আসবে না। ইমরান বলে, আপনি না থাকলে কেস এতদূর এগোতোই না। হাথিরাম চলে যেতে গেলে ইমরান বলে, কাল সিবিআই এর প্রেস কনফারেন্স আছে। পরের দিন সিবিআই এর প্রেস কনফারেন্সে হাথিরাম লুকিয়ে লুকিয়ে দেখতে আসে। কাকতালীয় ভাবে সে সারার ঠিক পাশেই বসে। সারা হাথিরামকে দেখে বলে, আপনি এই কেসে তদন্ত করছিলেন তাই না? হাথিরাম বলে, এই জন্য আমাকে সাসপেন্ড করা হয়েছে। সিবিআই বলে, তার এক নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে, তার ঘর থেকে সুইসাইড নোট পাওয়া গেছে। এই কথা শুনে ইমরান আর হাথিরাম অবাক হয়ে একে অপরের দিকে তাকায়, কারণ তারা খুব ভালো করে জানতো তারেককে খুন করা হয়েছে। সিবিআই বলে, হোটেলে যাওয়ার আগে কবির পাটনাতে একটা বাসা ভাড়া করেছিল। সিবিআই সেখানে রেড করে কিছু অস্ত্র, পাকিস্তানি পাসপোর্ট আর কিছু জিহাদি কাগজপত্র পেয়েছে, যেখানে উর্দুতে কবিরের নাম লেখা ছিল। এটা দেখে ইমরানের মুখ হা হয়ে যায়, কারণ কবির তো উর্দু লিখতে বা পড়তে জানেই না। ইমরান ফোনের বাহানা দিয়ে ইশারায় হাথিরামকে বাইরে আসতে বলে। হাথিরাম যেতে গেলে তার পকেট থেকে নোটবুক
নোটবুকটা পড়ে যায়। সারা সেটা দেখতে পেয়ে তুলে নিয়ে দেখে সেখানে কেস সম্পর্কে অনেক ইনফরমেশন লেখা। ইমরানের কাছে এসে হাতিরাম অবাক হয়ে বলে, আমরা তারেকের বাসায় গিয়েছি, এটা তারেক জানতো, এমনকি তার চাচাকেও তুলে নিয়ে এসেছি। এটা জেনেও সে বাসায় গিয়ে সুইসাইড নোট লিখে রেখেছে। কেউ একজন তার গলা টিপে দিল আর সে একাই পানিতে ঝাঁপ দিল। ইমরান ঠান্ডা গলায় বলে, আমি তো ভাবছি অন্য কিছু। যে জিহাদি কাগজ পাওয়া গেছে সেখানে কবিরের নাম লেখা, কিন্তু কবির তো উর্দুই জানে না, তার মানে এই সব কিছু সাজানো। কবির তখন বাচ্চা একটা ছেলে, বাবা আর বড় ভাইয়ের সাথে ট্রেনে করে কোথাও একটা যাচ্ছে। তাদের সিটের অপর পাশে এক হিন্দু মহিলা তার মেয়ের সাথে বসা। মেয়েটার ভঙ্গি দেখে বোঝাই যাচ্ছে তার কবিরের ভাইকে বেশ ভালোই লেগেছে। রাতে খাবার খাওয়ার জন্য কবিরের বাবা গরুর গোশত আর রুটি বের করলেই হিন্দু সেই মহিলাটা এসব দেখে বমি করতে শুরু করে। কবিরের ভাই মহিলাটাকে পানি দিতে চাইলে সে সেটা দূরে ঠেলে দেয়। হাতিরাম আর ইমরান পার্টনার বাটলা হাউসে আসে, যেখানে কবির বাসা ভাড়া নিয়েছিল বলে সিবিআই দাবি করেছে। বাইক থেকে নেমে ইমরান বলে এই বাসার মালিক সৌদি থাকে, একজন প্রপার্টি ডিলার বাশির ওদের 4 জনকে এই ফ্ল্যাট ভাড়া দিয়েছিল। হাতিরাম আর ইমরান সোজা বাশিরের অফিসে চলে আসে। ইমরান সেই ঘর দেখতে চাইলে বাশির বলে সিবিআই নোটিশ দিয়ে সিল করে গেছে, আর যে 2টা চাবি ছিল সেগুলো তো আপনারাই নিয়ে গেছেন, আমি নিজেই এগ্রিমেন্ট সাইন করিয়েছিলাম, কিন্তু তখন বুঝতে পারিনি এরা এত খারাপ। পরে টিভিতে ওদের ছবি দেখে আমি সিবিআই কে কল করি। হাতিরাম খেয়াল করে অফিসে ক্যামেরা আছে। ইমরান জিজ্ঞেস করে পেপার কবে সাইন করানো হয়েছিল। বাশির বলে গত মাসের 12 তারিখ। তখনই হাতিরামের কাছে একটা কল আসে। কল রিসিভ করতেই অপর পাশ থেকে একজন বলে, চিনি নেপালি এজেন্ট না, যদি সব সত্য জানতে চান তাহলে 1 ঘন্টার মধ্যে আমার সাথে নিজামুদ্দিন স্টেশনে দেখা করুন। ইমরান আর হাতিরাম বাশিরের অফিস থেকে বের হলে হাতিরাম বলে, সিসিটিভি ক্যামেরা যেহেতু আছে সেহেতু ফুটেজও অবশ্যই থাকবে। এরপর তারা সোজা স্টেশনে চলে আসে। হাতিরাম আর ইমরানকে দেখে স্টেশনের বাইরে চায়ের দোকানের ছেলেটা উঠে দাঁড়ায়। হাতিরাম জিজ্ঞেস করে, থানায় চিনির সাথে দেখা করতে গিয়েছিলে তাই না? ছেলেটা বেশ গম্ভীর গলায় বলে, আমি চিনিকে ছোট থেকেই জানি, আমাদের এখানেই দেখা হয়েছিল, ট্রেন নম্বর 14056। আমি তখন ট্রেনে ময়লা কুড়াতে গিয়েছিলাম আর তখন সেখানে চিনিকে বসে থাকতে দেখি। এরপর তাকে একটা কলা খেতে দেই। চিনির বাবা মারা গিয়েছিল আর তার মামা আইসক্রিম আনার কথা বলে তাকে ট্রেনে ফেলে চলে যায়। এরপর চিনি আমাদের সাথেই থাকতে শুরু করে। একদিন শাকালার চোখ পড়ে চিনির উপর। এভাবেই কাটে চিনির ছোটবেলা। একদিন বিহারি গ্যাং শাকালাকে মেরে টুকরো টুকরো করে দেয়। এরপর চিনি তাদের থেকে মুক্তি পায়। আমি আর চিনি রাস্তায় থাকতাম। চিনি জীবনে কিছু করতে চাইতো, তাই নাইট স্কুলে পড়তো আর একটা মলে চাকরি করতো। এরপর সে পার্লারে কাজ করতে শুরু করে। সেখানেই মুকেশের সাথে চিনির পরিচয়। মুকেশের লোকদের সাথে গাড়িতে বসে ব্যাগ ডেলিভারি দিত। ইমরান জিজ্ঞেস করে ব্যাগে কি থাকতো। ছেলেটা বলে কালো টাকা। হাতিরাম চিত্রকূটের কথা জিজ্ঞেস করলে ছেলেটা বলে সেখানেও তো অনেকবার গেছে, আমি ওকে অনেকবার বুঝিয়েছি, সে শুধু বলতো 5 লাখ টাকা জমিয়ে নেই, এরপর এই কাজ ছেড়ে দিব। আমরা তো এই স্টেশনেই থাকি, এসব নেপাল পাকিস্তানের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, ওকে বাঁচিয়ে নিন প্লিজ। চিনি সহ বাকি সবাইকে সেন্ট্রাল জেলে আনা হয়। পুরুষদের জেলে মেয়ের মতো দেখতে চিনিকে দেখে সবাই বেশ অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে। চিনি ভীষণ ভয় পাচ্ছে। এদিকে সিদ্ধার্থকে রাজু আর তার গ্যাং ডাকলে সিদ্ধার্থ ভয়ে ভয়ে তাদের সাথে দেখা করতে চলে আসে। রাজু পুরো ঘর খুঁজেও তার বন্দুক খুঁজে পায় না। রাজুর চাচা কেদার রেগে রাজুর কলার টেনে ধরে বলে, ওটা কোনো খেলনা না, তোকে 2 দিন সময় দিলাম, এর মধ্যে আমার বন্দুক ফেরত চাই। এসব দেখে সিদ্ধার্থ ভীষণ ভয় পেয়ে যায়। রাতে হাতিরাম খাবার খাচ্ছে, তখন সিদ্ধার্থ এসে বলে, বন্দুক কোথায় বাবা? আমি যার থেকে নিয়েছিলাম তাকে ফিরিয়ে দিব। হাতিরাম বলে, আমি জানতে চাই কে তোমাকে বন্দুক চালানো শিখিয়েছে। বলেই হাতিরাম প্লেট রেখে আলমারিতে থাকা বন্দুক প্যান্টে গুজে নেয়। কবিতা জিজ্ঞেস করে, বন্দুক নিয়ে কোথায় যাচ্ছ? হাতিরাম বলে, তোমাকে আমার ভরসা নেই, যদি নিজের আদরের ছেলেকে আবার দিয়ে দাও। বলে রাগ দেখিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। ডলি আয়নার সামনে দাঁড়িয়ে কান্না করছিল আর নিজেকে দেখছিল। তখনই সঞ্জীব বাসায় আসলে ডলি বলে, আমাদের বেবি নেওয়া উচিত, বলেই কান্না করতে থাকে। সঞ্জীব ডলিকে শান্ত করে ঘুম পাড়িয়ে দেয়। সঞ্জীবের কাছে সারার কল আসলে ডলি ঘুমের ঘরেই বলে, এটাই ওই মেয়েটা তাই না? আমারও নাম মনে নেই। সঞ্জীব বুঝতে পারে ডলি তার আর সারার অ্যাফেয়ারের কথা জেনে গেছে। এদিকে হাতিরাম আর ইমরান কবিরের ভাড়া বাসায় রাতের অন্ধকারে লুকিয়ে আসে। ইমরান দরজায় পাহারা দিচ্ছে আর হাতিরাম চাবিওয়ালাকে দিয়ে বাশিরের অফিসের তালার ডুপ্লিকেট চাবি বানাচ্ছে। চাবি বানানো হলে মুখে কাপড় বেঁধে হাতিরাম আর ইমরান টর্চ লাইট হাতে অফিসের ভেতরে ঢোকে। প্রথমে সিসিটিভি ক্যামেরা কাপড় দিয়ে ঢেকে দেয় যেন তাদের দেখা না যায়। ইমরান কম্পিউটারে সিসিটিভি ফুটেজ চেক করে দেখে সেদিন অফিসে কেউ আসেইনি। হাতিরাম সব কাগজপত্র ঘেটে দেখে সেখানে দিল্লির একটা ট্রেনের টিকিট, মানে বাশির তখন পরিবারের সাথে দিল্লিতে ছিল। প্রতিদিনের মতো আজও সঞ্জীব টক
শোতে তার মার্ডার কেস নিয়ে কথা বলে। শুটিং শেষে সঞ্জীব পানি খেতে খেতে হেসে সারার দিকে তাকালে সারার রাগ দেখিয়ে তার কেবিনে এসে ব্যাগে কিছু একটা খুঁজতে থাকে। তখনই রোহান আসে যে ইন্টার্নশিপ করতে এখানে জয়েন করেছে আর তাকে সারার আন্ডারে দেওয়া হয়েছে। রোহান এসে হাই বলে সারা বিরক্ত হয়ে বলে, তুমি নিশ্চয়ই কোনো বড়লোক বাবার মিডিয়া চ্যানেলে ডিপার্টমেন্ট হেড হিসেবে জয়েন করার আগে এখানে ইন্টার্নশিপ করতে এসেছো। রোহান অবাক হয়ে বলে, তুমি কিভাবে জানলে? সারা বিরক্ত হয়ে তার ব্যাগ ঘাটতেই সেখানে হাতিরামের নোটবুকটা পায়, যেখানে সঞ্জীবের মার্ডার কেসের ব্যাপারে অনেক তথ্য ছিল। এদিকে ইমরান থানায় এসে কবিরের ক্রিমিনাল রেকর্ড ফাইল বের করে আর তার একটা ছবি তুলে নেয়, যেখানে কবিরের বাবা ব্রিজমোহনের নাম আর ঠিকানা লেখা। অসময় ইমরানকে থানায় দেখে আমৃশ জিজ্ঞেস করে, আরে তুমি এখানে? তুমি তো স্টাডি লিভে আছো। ইমরান বলে, আসলে একটা ক্যাসেটের ডিটেলস দরকার ছিল, বলেই ফাইলটা আবারও সেলফে রেখে দেয়। আমৃশ বলে, ভালো মতো পড়াশোনা করো, আমাদের সবার নাম উজ্জ্বল করো। ইমরান যেতেই আমৃশ দেখে ইমরান আসলে কবিরের ফাইল ঘাটছিল, কিন্তু সে আমৃশের কাছে ব্যাপারটা লুকিয়ে গেছে। ইমরান আর হাতিরাম কবিরের বাবার সাথে দেখা করতে আসলে কবিরের বাবা বেশ গম্ভীর গলায় বলে, স্কুলে থাকতে ও ছোটখাটো চুরির অভ্যাস ছিল। এরপর ধীরে ধীরে সে গাড়ি বাইক এসব চুরি করতে শুরু করে। একবার যদি কারো ক্রিমিনাল রেকর্ড হয়ে যায় তখন সে আর এটা থেকে পিছু ছাড়াতে পারে না। গত 6 থেকে 7 বছরে আমি কবিরের চেহারাও দেখিনি। হাতিরাম জিজ্ঞেস করে, কবির কি কোনো জিহাদি কাজের সাথে যুক্ত ছিল? কবিরের বাবা অবাক হয়ে তাকালে ইমরান বলে, আসলে ওর কাছ থেকে একটা মেডিকেল সার্টিফিকেট পাওয়া গেছে, যেটা দেখে বোঝা যাচ্ছে সে মুসলমানি করিয়েছে। কবিরের বাবা বেশ গম্ভীর হয়ে বলে, ওই সার্টিফিকেটটা আমি বানিয়েছিলাম, কারণ আমি চাইনি কবিরের সাথেও তার বড় ভাইয়ের মতো কিছু হোক। সেদিন ট্রেনে কবির তার বড় ভাই আর বাবার সাথে কোথাও একটা যাচ্ছিল। স্টেশনের সবার মুখে রামের নাম থাকবে বলে মিছিল করতে থাকা কিছু লোক ভাবে কবিরের ভাই হয়তো হিন্দু হয়েও গরুর গোস্ত খাচ্ছে। কবিরের ভাইয়ের কাছে কোনো মেডিকেল সার্টিফিকেট ছিল না যে সে আসলেই মুসলিম, তাই সবাই গণপিটুনি দিয়ে কবিরের ভাইকে সেখানেই মেরে ফেলে। ছোট্ট কবির ভাইয়ের রক্তাক্ত শরীর দেখে কান্না করতে থাকে। কবিরের বাবা আফসোস করে বলে, আমার ছেলে মুসলমান হয়ে জীবনযাপন করতে ভয় পায়, আর সেখানে আপনারা ওকে জিহাদি বানিয়ে দিচ্ছেন। এদিকে জেলে চিনির মাথায় লম্বা লম্বা চুল কেটে ছোট করে দেওয়া হয়। চিনি কান্না করছে, তার সামনে কবির বসে আছে। হঠাৎ মুখে গামছা পাচানো একটা ছেলে হাতে ধারালো ব্লেড নিয়ে কবিরের কাছে এসে বলে, তুই পাকিস্তানি জিহাদি? বলেই কবিরের গলায় ধারালো ব্লেড চালিয়ে দেয়। রাজু বাইক নিয়ে এসে সিদ্ধার্থকে ডেকে বলে, দেখি কতটা ব্যথা পেয়েছিস? বলেই সিদ্ধার্থের মাথা কাটা জায়গায় হাত দিলে সিদ্ধার্থ ব্যথায় কাকিয়ে ওঠে। রাজু বলে, তাহলে তো বেশ ভালোই ব্যথা পেয়েছিস, চল সামনে থেকে ঘুরে আসি। সিদ্ধার্থ প্রথমে যেতে না চাইলে রাজু বলে, 10 মিনিটে ঘুরে চলে আসবো। সিদ্ধার্থ ভয়ে ভয়ে রাজি হয়। রাজু সিদ্ধার্থকে নিয়ে নদীর ধারে ব্রিজের নিচে আসে। সেখানে আগে থেকেই তার চাচার দলবল গাড়ি নিয়ে উপস্থিত ছিল। রাজু শান্ত গলায় সিদ্ধার্থকে জিজ্ঞেস করে, আমার পিস্তলটা কোথায়? সিদ্ধার্থ বেশ ভয় পেয়ে বলে, আমি জানি না। রাজু রেগে সিদ্ধার্থকে এক থাপ্পড় মারে। সিদ্ধার্থ পালাতে গেলে রাজুর চাচার দলবল সিদ্ধার্থকে অনেক মারে। কেদার সিদ্ধার্থের কাছে এসে বলে, পিস্তল ফেরত দিয়ে দাও, না হলে ব্যাপারটা ভালো হবে না। এদিকে সারা অমিতোষকে কল করে গোয়ালা গুজ্জারের ব্যাপারে জিজ্ঞেস করলে অমিতোষ বলে, গোয়ালা গুজ্জারের রিয়েল এস্টেটের বিজনেস ছিল। সারা গোয়ালা গুজ্জারের পলিটিক্যাল কানেকশনের ব্যাপারে জিজ্ঞেস করলে অমিতোষ বলে, আমি শুধু এটা বলতে পারি যে সে তার বিজনেস 90 দশকে রাস্তা বানানোর কন্ট্রাক্ট দিয়ে শুরু করেছিল। সারা এবার ইন্টারনেটে এই ব্যাপারে খোঁজ করতে থাকে। কিছু পয়েন্ট নোট করে রোহানকে বলে, চলো কাজে লেগে পড়ি। সারা আর রোহান মিলে 2004 সালে সব নিউজ পেপার ঘাটতে থাকে। অবশেষে সারা নতুন সড়ক উদ্বোধন করার নিউজ দেখতে পায়, যেখানে গোয়ালা গুজ্জারের সাথে আরো মন্ত্রীরা ছিল। রাতে ইমরান আর হাতিরাম কবিরের বাবার সাথে দেখা করে হাতিরামের বাসায় ফিরলে কবিতা বেশ রেগে বলে, সারাদিন কোথায় ছিলে? ফোন দিয়েও পাওয়া যায় না, আর এদিকে তোমার ছেলেকে মেরে ফাটিয়ে ফেলেছে, তার কোনো খেয়াল আছে? আমি চাই না তোমার বাবা তোমার সাথে যেমন আচরণ করেছে তুমি আমার ছেলের সাথেও এমনই করো। হাতিরাম দ্রুত ছেলের ঘরে গেলে দেখে সিদ্ধার্থ বিছানায় শুয়ে আছে, তার ঠোঁট কেটে গেছে। হাতিরাম বেশ রেগে বলে, কে করেছে? নাম বলো। হাতিরামের ধমকে ভয় পেয়ে সিদ্ধার্থ রাজুর নাম বলে দেয়। আলমারি থেকে বন্দুক নিয়ে হাতিরাম সিদ্ধার্থকে বিছানা থেকে উঠিয়ে নিতে চাইলে কবিতা বাধা দেয়। রাগের বশে হাতিরাম কবিতাকে থাপ্পড় মারে। হাতিরাম আর ইমরান সিদ্ধার্থকে নিয়ে সোজা রাজুর বাসায় আসে। রাজুকে মারতে মারতে তার চাচার বাসায় নিয়ে আসে। গেটে থাকা গুন্ডারা হাতিরামের পথ আটকালে হাতিরাম সবাইকে মেরে শুইয়ে দেয়। ইমরান সিদ্ধার্থকে প্রোটেক্ট করতে তাকে আড়াল করে দাঁড়িয়ে আছে। কেদার ঘর থেকে বেরিয়ে এসে বলে, এত চিল্লাপাল্লা কিসের? হাতিরাম এগিয়ে এসে কেদারের কলার চেপে ধরে কোমরে বন্দুক ধরে বলে, এই নাও তোমার বন্দুক, এরপর ভুলেও আমার ছেলেকে বিরক্ত করলে গুলি করে উড়িয়ে দিব। বলেই ইমরান আর হাতিরাম একটা অটোতে উঠলে রাজু ভয়ে ভয়ে চাচার দিকে তাকিয়ে তাদের সাথে অটোতে উঠতে চাইলে হাতিরাম রাজুকে আবারও থাপ্পড় মেরে সেখানেই ফেলে রেখে চলে যায়। সিদ্ধার্থ তখনও ভয়ে কাঁপছে। হাতিরাম বেশ রেগে ইমরানকে বলে, কেস সলভের নামে আমরা সার্কাস করছি। অটো হাতিরামের বাসার সামনে থামতেই হাতিরাম অটো থেকে নেমে পড়ে। সাথে সাথেই কবিতা তার গালে থাপ্পড় বসিয়ে দেয়। কবিতা সিদ্ধার্থকে নিয়ে ঘরের ভিতরে গেলে হাতিরাম ইমরানের সামনে বেশ অপমানিত বোধ
করে। তখনই হাতিরামের কাছে সারার কল আসে। সারা কল করে কবিরের মারা যাওয়ার খবর জানায়। সারার কথা মতো ইমরান আর হাতিরাম মর্গে আসে। ইমরানের লাশকে পোস্টমর্টম করানোর জন্য পাঠানো হয়। সারা হাতিরামকে বলে জেল কর্তৃপক্ষ বলছে যে এই কাজ করেছে সে মানসিক ভারসাম্যহীন, কিন্তু আমার মনে হয় এটা ইচ্ছা করে করানো হয়েছে। হাতিরাম রেগে বলে তা সেটা আমাকে না বলে সিবিআই কে বলুন আর আপনার সঞ্জীব মেহরাকে বলুন। সে তো সারাদিন টিভির সামনে এসে বকবক করতে থাকে। সারা ব্যাগ থেকে হাতিরামের নোটবুক বের করে বলে কারণ আপনি সবার মতো কবির আর চিনিকে কেন্দ্র করে কেসটাকে দেখেননি, বরং আপনার মেন টার্গেট ছিল বিশাল ত্যাগী। হাতিরাম এভাবে শান্ত হয়। সারাদার ট্যাবে সে নিউজ পেপারের ছবি দেখিয়ে বলে আমি এই কেসের সাথে পলিটিক্যাল কানেকশন খুঁজছিলাম। উত্তর প্রদেশের একজন পাওয়ারফুল মন্ত্রী ছিল বালকিষান বাজপাই। বিশালের বস গোয়ালা গুজ্জার এই বাজপাইয়ের হয়ে কাজ করত। এমনকি সেই গোয়ালাকে অনেক কন্ট্যাক্ট পাইয়ে দিয়েছে। হাতিরাম বেশ চিন্তিত হয়ে বলে কিন্তু এর সাথে সঞ্জীবের খুনের কি সম্পর্ক? সারা বলে আমার মনে হয় বাজপাইয়ের পার্টি যেহেতু অনেক বছর ধরে ক্ষমতায় আসার চেষ্টা করছে, তাই তারা বর্তমান সরকারের বিরুদ্ধে কোনো খারাপ ইমপ্রেশন তৈরি করতে চায়। সঞ্জীবকে খুন করা তার মধ্যে একটা। তারা হয়তো অনেক বড় কোনো প্ল্যান করেছে যেখানে আরো অনেকেই টার্গেট হিসেবে আছে। হাতিরাম সারার হাত থেকে ট্যাব নিয়ে ছবি দেখতে থাকে। তখনই তার চোখ একটা ছবি দিকে আটকে যায়, কারণ সেখানে পুলিশের পোশাকে রাজবীরকে দেখা যাচ্ছে। হাতিরাম অবাক হয়ে বলে এই রাজবীর তো বিশালের স্কুলের কোচ। আগে পুলিশে ছিল সেটা তো কখনোই বলেনি, নাকি সে বাজপাইয়ের সিকিউরিটি টিমে ছিল। গোয়ালা গুজ্জার জঙ্গলের মধ্যে দিয়ে একটা ডক্টরকে চোখে কাপড় বেঁধে ধরে নিয়ে আসছে। ডক্টরের ভয়ে গলা শুকিয়ে গেছে। পানি চাইলে গোয়ালা তাকে জোরে ধমক দেয়। ডক্টর ভীষণ ভয় পেয়ে চোখের কাপড় খুলতে গেলেই একজন এসে তার মুখে সোজা বন্দুক ঢুকিয়ে দেয়। গোয়ালা বেশ রেগে বলে আমরা প্রায় এসেই গেছি। জঙ্গলের মাঝখানে একটা পরিত্যক্ত বাড়ি, আর সেটা পাহারা দিচ্ছে একজন গার্ড। বাড়ির কাছে আসতেই গোয়ালা ডক্টরের চোখের বাঁধন খুলে দেয়। গার্ডকে ইশারা করলে সে একটা ঘরের দরজা খুলে দেয়। ডক্টর সেই ঘরের দরজার সামনে যেতে দেখে ঘরের ভেতরে বিছানায় কেউ একজন শুয়ে আছে। ডক্টর ভয়ে ভয়ে হাত জোর করে একটু মুড়ে বসে পড়ে। হাতিরাম কোথাও একটা যাওয়ার জন্য ব্যাগ গোছাচ্ছে। পাশে সিদ্ধার্থ বাবাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। বাইরের ঘরে বসে কবিতা তার বড় ভাই জিতুকে বেশ রেগে বলে আমি সব সময় আপনার কথা ভাবি, কিন্তু ছোট বোন হিসেবে আপনি কি কখনো আমার কথা ভেবেছেন? বাবা যখন আপনাকে বাসা থেকে বের করে দিল তখন 6 মাসের জন্য আমি আপনাকে এখানে রেখেছিলাম। এরপর থেকে কতবার আপনার সাহায্য করার চেষ্টা করলাম, কিন্তু তার বিনিময়ে আপনি এই প্রতিদান দিলেন। এদিকে যে সিদ্ধার্থ বাবার সাথে ঠিকমতো কথাও বলতো না, সে আজ বাবার ব্যাগ গোছাতে সাহায্য করে। হাতিরাম বাসা থেকে বের হওয়ার সময় কবিতাকে বিদায় জানালে সে সেদিকে পাত্তা না দিয়ে তার ভাইকে জুস মেশিনের দিকে ইঙ্গিত দিয়ে বলে দ্রুত এগুলো সরিয়ে আমার বাসা ফাঁকা করেন। ইমরান বাইকে করে হাতিরামকে বাস স্টেশনে নিয়ে আসে। হাতিরাম বাইক থেকে নামলে ইমরান বলে আমারও আপনার সাথে যাওয়া উচিত ছিল। হাতিরাম বলে তার কোনো প্রয়োজন নেই, স্টাডি লিভে আছো তাই মন দিয়ে পড়াশোনা করো। তখনই আমরিশ কল করে, কারণ সাসপেন্ডেড অফিসারের প্রতিদিন হাজিরা খাতায় এসে নিজের নাম সাইন করতে হয়। হাতিরাম অসুস্থ হওয়ার অভিনয় করে কোনো মতে আমরিশকে বুঝ দিয়ে ফোন রেখে দেয়। ইমরান তার বন্দুক হাতিরামকে দিলে হাতিরাম অবাক হয়ে বলে এটা কি করছো? তোমার চাকরি চলে যাবে। ইমরান বলে যেখানে যাচ্ছেন সেই জায়গাটা ভালো না, এটা রাখুন, আপনার কাজে লাগবে, তবে খেয়াল রাখবেন যেন এটা ব্যবহার করার প্রয়োজন না পড়ে। হাতিরাম বন্দুকটা প্যান্টে গুজে ইমরানের থেকে বিদায় নিয়ে চিত্রকূট যাওয়ার বাসে উঠে পড়ে। এদিকে জেলের বিশাল দেখে একটা কয়েদি কুকুরের সাথে বেশ খারাপ ব্যবহার করছে। বিশাল বরাবরই কুকুরকে ভালোবাসে, তাই সে ছুটে গিয়ে সেই কয়েদিকে মারতে থাকে। শেষে পুলিশ এসে তাকে ছাড়িয়ে দূরে সরিয়ে আনে। পরের দিন সকালে হাতিরাম চিত্রকূটে পৌঁছে বাস থেকে নেমে স্টেশনের বাইরে আসতেই বাবুয়া নামের এক অটোওয়ালা এসে বলে স্যার আপনি নিশ্চয়ই সাংবাদিক, এখানে নিউজ করতে এসেছেন, চলুন আপনাকে আমি নিয়ে যাই। হাতিরাম অমিতোষকে কল করতে করতে অটোতে উঠে বসে, কিন্তু অমিতোষের ফোন বন্ধ। হাতিরাম সোজা বিশালের স্কুলে চলে আসে। প্রিন্সিপালের রুমে হাতিরামকে বসে থাকতে দেখে রাজবীর বেশ বিরক্ত হয়। হাতিরাম বলে আমি বিশাল ত্যাগের ব্যাপারে কথা বলতে এসেছিলাম। স্কুলের ব্যালকনি থেকে হাঁটতে হাঁটতে রাজবীর বলে আমি তো সেদিন আপনাকে সব বলেই দিয়েছি। হাতিরাম সেই নিউজ কাটিং দেখিয়ে বলে বিশালের মাস্টারজি যে তুমি সেটা তো আমাকে বলনি, আর তুমি লুকিয়ে স্কুলের ছেলেদের ট্রেন করে গোয়ালা গুজ্জারের হিটম্যান বানাও। প্রিন্সিপাল স্যার এটা জানলে তোমার অ্যারেস্ট ওয়ারেন্ট দিল্লি থেকে আসবে। রাজবীর ভয়ে ঘামতে শুরু করে। ভয়ে ভয়ে বলে আমি স্কুলে স্পোর্টস টিচার হওয়ার আগে পুলিশের অফিসার ছিলাম। আমাকে 2001 সালে বাজপাইয়ের সিকিউরিটিতে দেওয়া হয়। এরপর একদিন বাজপাইয়ের অফিসে ডোনলিয়াকে আসতে দেখি। আমি আড়াল থেকে সব দেখতে চাইলে কানা কমান্ডো আমাকে ধরে ফেলে। কানা বেশ রেগে বলে যাকে কেউ দেখেনি তাকে দেখার চেষ্টা করছো? বাজপাই বলে আমিও গুজ্জার বংশের, আমিও ডোনলিয়ার টিমে জয়েন হতে চাই। কানা রাজবীরের গলায় ছুরি ধরে তাকে টানতে টানতে ডোনলিয়ার কাছে এনে বলে ও বলেছে ও আমাদের আর্মিতে জয়েন হতে চায়, ও আমাদের হয়ে কাজ করতে চায়। ডোনলিয়া হাতের আঙ্গুল দিয়ে ইশারা করে না বোঝায়। রাজবীর বলে আমি স্টেট লেভেলে হকি খেলেছি, এই পুলিশের চাকরি আমার জন্য না, আমাকে একটা বার সুযোগ দিন। ডোনলিয়া আড়াল থেকেই বলে তুমি বাইরে থেকে আমাদের হয়ে কাজ করবে, বাজপাইয়ের সাথে কে কে কাজ করতে আসে সব খবর দিবে। রাজবীর তাতেই
তাতেই রাজি হয়ে যায়। কানা রাজবীরের গলায় ছুরি চেপে ধরে বলে ডোনোলিয়ার প্রতি সৎ থাকবে, না হলে জান দিতে হবে। গল্প চলে আসে বর্তমানে। রাজবীর হাতিরামকে বলে ডোনোলিয়া তার নিজের স্বার্থ ছাড়া কাউকে মনে রাখে না। গুজ্জার বংশের আর কিছু লোকই বেঁচে আছে, তাদের কাউকেই সে কখনো সাহায্য করেনি, তবে আমাকে 2 বার সাহায্য করেছে। প্রথমে পুলিশের চাকরি ছেড়ে আমাকে স্কুলের চাকরিটা দিয়েছে, এরপর আমার স্টুডেন্টকে বাঁচিয়েছে। বিশাল তার চাচাতো ভাইদেরকে মেরে নিজের বোনদের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নেয়। এটা সবার চোখে ক্রাইম হলেও এখানে এটা ওর দায়িত্বের মধ্যে পড়ে। বিশালের চাচারা যখন তাকে হন্যে হয়ে খুঁজছিল তখন রাজবীর তাকে মাস্টারজির কাছে নিয়ে আসে। গোয়ালা গুজ্জার খাতায় হিসাব করতে করতে বলে মাস্টারজি অন্য বংশের কাউকে নিজের দলে নেয় না, এটা তুমি খুব ভালো করেই জানো। রাজবীর বলে মাস্টারজির দলে তো সবাই জায়গা হয়, আর বিশাল মাস্টারজির প্রতি সব সময় সৎ থাকবে। বিশালের হাত কোনো হাতুড়ি থেকে কম না, হাতুড়ি দিয়ে 3 জনকে খুন করেছে। গোয়ালা বিশালের দিকে তাকিয়ে বলে ও আমাদের দলে কাজ করবে কিনা এটা তো মাস্টারই ঠিক করবে, তবে তার আগে ওকে পরীক্ষা দিতে হবে। রাজবীর হাত জোর করে বলে ওর এখন বেঁচে থাকাটা খুবই জরুরি, ও এই পরীক্ষা দিবে। এরপর বিশালকে মন্দিরের পাশের একটা ফার্ম হাউসে রাখা হয়। একজন বয়স্ক পুরোহিত সেই ফার্ম হাউসটা দেখাশোনা করে। বিশাল এখান থেকে পূজা অর্চনা করত আর বাকি সময়টা কুকুরদের সাথে কাটাতো। রোজ রোজ সেখানে অনেক মানুষ আসতো, কিন্তু মাস্টারজির তরফ থেকে কোনো খবরই আসতো না। একদিন গভীর রাতে বিশাল উঠানের চকিতে ঘুমিয়েছিল। হঠাৎ সে খেয়াল করে কেউ একজন তার পেছনে এসে দাঁড়িয়েছে। বিশাল কিছু করে ওঠার আগেই কানা কমান্ডার বিশালকে ধরে উল্টো করে দেওয়ালের সাথে চেপে ধরে। মাস্টারজি অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে বলে শুনলাম তুমি আমার সাথে দেখা করার জন্য খুব উদ্বিগ্ন হয়ে আছো। বিশাল মাস্টারের গলা শুনে শান্ত হয়ে যায়। মাস্টারজি বলে শুনলাম তুমি কুকুরদেরকে অনেক ভালোবাসো, তার মানে তুমি ভালো মানুষ, কারণ যারা কুকুরদেরকে ভালোবাসে তারা ভালো মানুষ হয়। বলেই মাস্টারজি পাশে থাকা একটা কুকুরকে আদর করে, কারণ মাস্টারজিও কুকুরদেরকে অনেক ভালোবাসে। কানা বলে এখন তোমাকে দ্বিতীয় পরীক্ষা দিতে হবে, এটা প্রমাণ করবে যে তুমি তোমার গুরুর প্রতি সব সময় সৎ থাকবে। বলেই রাজবীরকে দিয়ে বিশালের হাতের আঙ্গুল হাতুড়ি দিয়ে বাড়ি মারে। বিশাল এই পরীক্ষায় পাশ করে যায়। মাস্টারজির জন্য নিজের হাতের আঙ্গুল বিসর্জন দিয়ে দেয়। অবশেষে মাস্টারজির হয়ে কাজ করার সুযোগ পায় বিশাল। এরপরেই সে একজনকে মারার কাজ পায়। বিশাল আর মাস্টারজির দলের আরেক লোক ধর্মেশ সেই লোকটার উপর নজর রাখতে শুরু করে। ধর্মেশ আর বিশাল একটা বাইকের পেছনে লুকিয়ে আছে। ধর্মেশ বলে আমরা ওর উপরে কিছুদিন নজর রাখবো, এরপর সুযোগ বুঝে তাকে মারবো। বিশাল বলে বাইকে উঠে বাইকে স্টার্ট দাও আর ওর দিকে যাও। ধর্মেশ কিছু বুঝতে না পেরে তাই করে। বাইক লোকটার কাছে যেতেই বিশাল লোকটার মাথায় হাতুড়ি ঢুকিয়ে দেয়। সেদিন থেকে বিশাল ত্যাগী থেকে হয়ে গিয়েছিল হাতোরা ত্যাগী। এরপর মাস্টারজির কথায় একের পর এক খুন করতে থাকে। হাতিরাম রাজবীরকে জিজ্ঞেস করে ডোনোলিয়াই কেন বিশালকে দিয়ে সঞ্জীব মেহরাকে খুন করতে চেয়েছিল। রাজবীর হাত জোর করে বলে আমি এর থেকে বেশি কিছু জানি না, বিশালের সাথে আমার বহু বছর দেখা হয়নি। হাতিরাম জিজ্ঞেস করে ডোনোলিয়া কোথায়। রাজবীর বলে এটা কেউ জানে না, তবে আমি একমাত্র মানুষ যে ওর এত কাছে গিয়েও এখনো বেঁচে আছি। হাতিরাম এবার গোয়ালা গুজ্জারের কথা জিজ্ঞেস করলে রাজবীর বলে আজ বৃহস্পতিবার, রোজ বৃহস্পতিবার গোয়ালা ডোনোলিয়ার ভক্তদের সাথে দেখা করে। রাজবীরের কথা মতো হাতিরাম সেই জায়গায় আসে, কিন্তু গোয়ালার লোক বলে আগামী বৃহস্পতিবার এসো, আজ দেখা হবে না। বাধ্য হয়ে হাতিরামকে ফিরে যেতে হয়। সারা তার কাজ করছে, পাশেই রোহান বসা। সঞ্জীব বারবার সারাকে কল করেই যাচ্ছে, কিন্তু সারা কল রিসিভ করে না। বাধ্য হয়ে সঞ্জীব সারার কাছে এসে তার ক্যাবিনে আসতে বললে সারা বেশ রাগী গলায় বলে আমার সাথে রোহানও যাবে, রাজি আছো? সঞ্জীব রাগ দেখে চলে যায়। তখনই হাতিরাম সারাকে কল করে অমিতোষের ঠিকানা নেয়। হাতিরাম আর দেরি না করে সারার দেওয়া ঠিকানা অনুযায়ী অমিতোষের অফিসে এসে দেখে সেখানে পুলিশের ভিড়। তখন রামাবতার এসে হাতিরামকে বলে আরে আপনি এখানে? হাতিরাম বলে একটা কেসের কাজে এসেছি, কিন্তু এখানে কি হয়েছে? রামাবতার বলে অমিতোষ মিথ্যা গুজব ছড়াচ্ছিল, তাই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনি নিশ্চয়ই মিথ্যা বলছেন না, কারণ আমি তো জানি কেসটা সিবিআই দেখছে। আপনার কিছু হয়ে গেলে আমার চাকরি থাকবে না। হাতিরাম বুঝতে পারে রামাবতার তাকে হুমকি দিচ্ছে। এদিকে সঞ্জীব বাসায় ফিরে দেখে ডলি সাবিত্রীকে ঘরের ভেতরে রেখেছে। সঞ্জীব বিরক্ত হয়ে ডলিকে বলে তুমি তো জানো আমার কুকুরে অ্যালার্জি আছে, আমাদের তো এটা নিয়ে আগেই কথা হয়েছিল। ডলি বলে সাবিত্রী খুব তাড়াতাড়ি বাচ্চা দিবে, তাই ভেতরে এনে রেখেছি, আর আমাদের যে এখন খুব একটা কথা হয় না তার নিশ্চয়ই তোমার নজরে পড়েছে। সঞ্জীব এবার বেশ শান্ত গলায় বলে আমি বুঝতে পারছি তুমি সাবিত্রীর খেয়াল রাখতে চাও, এই জন্য আমরা ওকে ক্লিনিকে ভর্তি করে দিতে পারি, ওর তোমাকে প্রয়োজন নেই। ডলি হেসে বলে কিন্তু সত্যি বলতে গেলে আমার এখন ওকে ভীষণ প্রয়োজন। হাতিরাম গোয়ালার বাসার বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে যে কখন গোয়ালা বাইরে আসবে। কবিতা তখন হাতিরামকে কল করে জিজ্ঞেস করে পৌঁছে গেছো? হাতিরাম বলে হ্যাঁ, তাও ভালো যে তোমার আমার কথা মনে হয়েছে, মাথা ব্যথায় মরে যাচ্ছি। তখনই গোয়ালার বাসা থেকে একটা গাড়ি বের হয়। হাতিরাম দ্রুত ফোন রেখে অটোতে উঠে গাড়িকে ফলো করতে বলে। ফলো করতে করতে হাতিরাম দেখে গোয়ালা সাদা কাপড়ে মন্দিরে এসেছে। আড়াল থেকে সবই দেখছে। তখনই গোয়ালার একজন লোক তাকে সন্দেহের চোখে দেখে। হাতিরাম দ্রুত একটা ফুলের দোকানে লুকিয়ে পড়ে। গোয়ালার পিছু পিছু হাতিরাম নদীর ঘাটে আসে। সেখানে এসে দেখে গোয়ালা অস্থি বিসর্জন দিচ্ছে।
হাতিরাম নিজেও পূজা করার নাম করে সব দেখছে। গোয়ালার লোকটার এবার বেশ সন্দেহ হয়। হাতিরাম সেটা বুঝতে পেরে দৌড় দেয়। লোকটাও হাতিরামের পিছু পিছু দৌড়ায়। এর মাঝে হাতিরাম পালিয়ে যেতে যেতে বাবুয়াকে ইশারা করে বলে ওদেরকে ফলো করো। হাতিরাম কোনো মতে একটা জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। তখনই তার কাছে ভাগাতের কল আসে। কল রিসিভ করতেই ভাগাত বলে তুমি থানায় হাজিরা দিচ্ছ না কেন? আমি যদি কমপ্লেন করে তাহলে আমিও তোমার চাকরি বাঁচাতে পারবো না। হাতিরাম বলে আমার জীবনের অর্ধেক সময় ধরে আমি শুনেছি বাবা আমাকে বলতো আমি জীবনে কিছুই করতে পারিনি, তাই আমি চাই না বাকি জীবনটাও আমার ছেলে একই কথা বলুক, বলেই ফোন রেখে দেয়। শুক্লা নামের এক লোক তার স্ত্রী চারুকে নিয়ে কলকাতায় এসেছে। একটা চাইনিজ রেস্টুরেন্টে বসে খাবার অর্ডার করার সময় চারুর ফোনে জ্যোতির কল আসে। শুক্লা বিরক্ত হয়ে সেখান থেকে উঠে রেস্টুরেন্টে স্মোকিং জোনে চলে আসে। অনেক চেষ্টা করেও লাইটার দিয়ে সিগারেট ধরাতে পারে না। হঠাৎ খেয়াল করে পাশেই একজন অল্প বয়স্ক মেয়ে কান্না করছে আর কিছু একটা লিখছে। শুক্লা তার কাছে এসে লাইটার চাইলেই চন্দ্রা লাইটারটা জোরে ঠেলে দেয়। চন্দ্রা খেয়াল করে শুক্লা তার লেখার দিকেই তাকিয়ে আছে। সে বড় বড় চোখ করে শুক্লার দিকে তাকিয়ে লেখাটা ঢেকে নেয়। শুক্লা বলে আসলে আমিও এক সময় লেখালেখি করতাম, বলেই তার বেসুরো গলায় গান গাইতে থাকে। সামনে ইলেকশন, তাই বাজপাই তার প্রচারণা চালাচ্ছে। হাতিরামও সে র্যালির মাঝে মিশে গেছে। হাতিরাম দেখে দুজন রিপোর্টার একে অপরকে বলছে বাজপাই তো এখানে চিত্রকূটে, কিন্তু গোয়ালা গুলজার তো নিখোঁজ। বাজপাই আজকে একটা প্রেস কনফারেন্স রেখেছে, যদিও তার থেকে কোনোদিন সোজা উত্তর পাওয়া যায়নি। বাজপাই মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে। হাতিরাম ভিড় ঠেলে সামনে গিয়ে যেতেই আমিতোষকে দেখে। হাতিরাম দূর থেকে আমিতোষকে ডাকে, কিন্তু হাতিরামকে দেখে আমিতোষ এক প্রকার পালিয়ে চলে যায়। হাতিরাম তার আগেই পতাতকে বলে পুলিশকে দেখে শুধু চোররাই পালিয়ে যায়। আমিতোষ কোনো কথা না বলেই সেখান থেকে চলে যায়, কিন্তু যাওয়ার সময় তার আইডি কার্ড ফেলে যায়। হাতিরাম আইডি কার্ডটা হাতে তুলে নেয়। এদিকে অফিসের সঞ্জীব সব স্টাফদের নিয়ে একটা ডিসকাশন করছে। সঞ্জীব খেয়াল করে সারা আর রোহান তার কথার গুরুত্ব না দিয়ে নিজেদের মতো গল্প করছে। সঞ্জীব রোহানকে জিজ্ঞেস করে তুমি আমাদের জন্য নতুন কি এনেছো? রোহান বেশ ঘাবড়ে গেলে সারা তাকে সাহায্য করার জন্য বলে রোহান ফেক নিউজ নিয়ে কাজ করছে। অন্যদিকে ডলি সাবিত্রীর জন্য অনেক কেনাকাটা করে এনেছে। ঘরে এসে সাবিত্রীর কাছে গেলে বুঝতে পারে আর কিছুক্ষণের মধ্যেই বাচ্চা হবে। অমিতোষের আইডি কার্ড দেখিয়ে হাতিরাম বাজপাই প্রেস কনফারেন্সে আসে। রিপোর্টার জিজ্ঞেস করে আপনার পার্টির হয়ে এবার টিকিট কে পাচ্ছে? বাজপাই হেসে বলে সময় হলে সবই জানতে পারবেন। আরেকজন রিপোর্টার জিজ্ঞেস করে গত কয়েক বছরে আপনার পার্টি বেশ কমই ভোট পেয়েছে, এই ব্যাপারে কি বলতে চান? বাজপাই বলে দেখুন সবকিছুতেই এমন কম বেশি থাকে। তার কথার মাঝেই চন্দ্রা এসে শুক্লাকে একটা কাগজ দেয়। শুক্লা সেটা বাজপাইয়ের হাতে দেয়। এরপর চন্দ্রা আর শুক্লা এক পাশে গিয়ে দাঁড়ায়। তাদের এই বিষয়টা হাতিরামের বেশ খটকা লাগে। হাতিরামের মনে হয় সে চন্দ্রাকে কোথায় যেন দেখেছে, কিন্তু মনে করতে পারছে না। কনফারেন্সের পর সবাই একটা ফার্ম হাউসে আসে। হাতিরামও সেখানে ঢোকার চেষ্টা করলে সেখানে থাকা কার তাকে ভিতরে ঢুকতে দেয় না। হাতিরাম কিছুক্ষণ অপেক্ষা করতে দেখে চন্দ্রা সেখান থেকে বের হয়ে গাড়ি নিয়ে কোথাও যাচ্ছে। হাতিরাম অটোতে করে তার পিছু নিলে দেখে চন্দ্রা একটা হোটেলে এসেছে। হাতিরাম চন্দ্রার পিছু পিছু লিফটে উঠতে গিয়েও ভিড় থাকার কারণে পারে না। শেষে সিঁড়িতেই উপরে উঠে আসে, কিন্তু তাও চন্দ্রাকে খুঁজে পায় না। বাধ্য হয়ে সিঁড়িতে বসেই চন্দ্রার অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর শুক্লাকে আসতে দেখে হাতিরামের মাথায় একটা বুদ্ধি আসে। সে রিসেপশনে এসে বলে আমি একটা রুম বুক করতে চাই। রিসেপশনিস্ট তাকে রেজিস্টার খাতা দিলে হাতিরাম সেখানে কিছুক্ষণ আগে চেকিং করা চন্দ্রার নাম দেখতে পায়। হাতিরাম নোটবুক বের করে দেখে এটাই সেই চন্দ্রা যার সাথে টপির সম্পর্ক ছিল, আর এই চন্দ্রার অর্ধেক মুখের ছবি টপির মোবাইলে পাওয়া গিয়েছিল। শুক্লা চলে যেতেই চন্দ্রা গুনগুন করে গান গাচ্ছে। হঠাৎ দরজায় কেউ কড়া নাড়ে। শুক্লা এসেছে ভেবে দরজা খুলতেই হাতিরাম বলে আমি দিল্লি পুলিশ, আপনার সাথে কথা বলতে চাই। চন্দ্রা বেশ ভয় পেয়ে বলে একটু পরে আসেন। হাতিরাম দরজায় ধাক্কা দিয়ে রুমে ঢুকে বলে আমি এখানে টপি সিং এর সম্পর্কে জানতে এসেছি। চন্দ্রা বলে আমি টপি নামে কাউকে চিনি না, আর আপনি মহিলা কনস্টেবল ছাড়া আমার রুমে ঢুকলেন কিভাবে? আমি বাজপাইয়ের হয়ে কাজ করি, আমি কমপ্লেন করে দিলে আপনি সাসপেন্ড হয়ে যাবেন। হাতিরাম হেসে বলে কল করবেন? করেন। শুক্লা কি শোকির ব্যাপারে জানে? আমি না হয় কল করে বলে দিচ্ছি। চন্দ্রা হতবাক হয়ে বিছানায় বসে বলে আমি শোকির অ্যাকাউন্টেন্ট ছিলাম, সে জানতো চাকরিটা আমার খুব দরকার আর এই জন্যই সে সুযোগ নিয়েছিল। আর টপি তো একটা পাগল। একদিন আমি আর আমার বাবা কলকাতা একটা রেস্টুরেন্টে খেতে যাই, সেখানে টপি বারবার আমাকে কল করছিল। শেষে বাধ্য হয়ে কল রিসিভ করতেই বলে আমি তোর বাবার কলকাতার বাসার সামনে দাঁড়িয়ে আছি, 15 মিনিট ধরে দরজা ধাক্কাচ্ছি কিন্তু কেউ দরজা খুলছে না। তোর বাবা কেন আমার সাথে তোর বিয়ে দিবে না? সে কি জানে তুই এক বুড়ার সাথে সম্পর্কে আছিস? এরপরই শুক্লার সাথে ওই রেস্টুরেন্টে আমার দেখা হয়। আমি শুক্লাকে ভালোবেসে ফেলি। এরপর জানতে পারলাম শুক্লা বাজপাইয়ের হয়ে কাজ করে। হাতিরাম জিজ্ঞেস করে তুমি টপিক থেকে মুক্তি পেলে কিভাবে? চন্দ্রা বলে কয়েক মাস আগে শুক্লা আমাকে বলেছিল টপিকে একটা কাজের জন্য রাজি করাতে, সেটা করাতে পারলেই টপিক থেকে আমি সারা জীবনের মতো মুক্তি পেয়ে যাব। হাতিরাম ইমরানকে কল করে বলে তোমার যে বন্ধু দীপক কল সেন্টারে কাজ করে ওকে বলো একটা কল রেকর্ড বের করতে হবে। ইমরান
জিজ্ঞেস করে কার কল রেকর্ড। হাতিরাম হাঁপাতে হাঁপাতে বলে ভাগাত স্যারের। আমার কাছে একটা মোটিভ আছে। 4 জন অ্যারেস্ট হওয়ার 3 দিন থেকে 4 দিন আগে স্যার কাকে কাকে কল করেছে সেই সব রেকর্ড আমার চাই। ইমরান বেশ অবাক হয়ে কারণ জিজ্ঞেস করলে হাতিরাম রেগে বলে যেটা বলছি সেটা করো। ইমরান এবার রেগে বলে হ্যাঁ আমার কাজ তো শুধু আপনার অর্ডার মেনে চলা। হাতিরাম নিজেকে শান্ত করে বলে আমি চাই না আমার কারণে তোমার চাকরি চলে যায়। তোমাকে কোনো কল রেকর্ড বের করতে হবে না, তুমি এসব কিছু শোনোইনি বলেই ফোন রেখে দেয়। সঞ্জীব বাসায় ফিরে মিউজিক চালিয়ে ড্রিঙ্কস করছে। তখনই ডলি এসে মিউজিক অফ করে দিয়ে বলে ওরা ঘুমাচ্ছে তো, এখন বন্ধ করো। সঞ্জীব অবাক হয়ে বলে কারা? ডলি সঞ্জীবের হাত ধরে সাবিত্রীর ঘরে নিয়ে দেখায় সাবিত্রী আজ 3টা বাচ্চা জন্ম দিয়েছে। এত সুন্দর দৃশ্য দেখে সঞ্জীবের মন নরম হয়ে যায়। হাতিরাম একটা ঘর ভাড়া নিয়েছে, সেখানে রেস্ট নিচ্ছে। বেশ গভীর রাতেই কবিতা হাতিরামকে কল করলে হাতিরাম বলে এত রাতে কল করলে কেন, কোনো সমস্যা হয়েছে? কবিতা বলে না, আসলে তোমাকে অনেক মিস করছিলাম। তুমি কবে ফিরবে? হাতিরাম বলে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। কথার মাঝেই হাতিরাম খেয়াল করে কে যেন তার দরজার নিচ থেকে একটা কাগজ ঢুকিয়ে দিয়ে চলে যাচ্ছে। হাতিরাম দ্রুত ফোন রেখে ব্যাগ থেকে বন্দুক বের করে। কাগজটা হাতে নিয়ে সেই লোকটার পিছনে ছুটতেই দেখে লোকটা আর কেউ নয় বরং সাংবাদিক অমিতোষ। হাতিরাম অবাক হয়ে জিজ্ঞেস করে এসব কি? অমিতোষ বলে আপনার সাহায্য করতে এসেছিলাম। এখানে বাজপাইয়ের অপোজিশন পার্টি থেকে কে কে মনোনয়ন পাচ্ছে তার লিস্ট আছে, আর সেখানে গোয়ালা গুজ্জারেরও নাম আছে। হাতিরাম অবাক হয়ে বলে কিন্তু গোয়ালা তো বাজপাইয়ের হয়ে কাজ করে। অমিতোষ বলে সেটাই তো কথা স্যার, দোনলিয়া বাজপাইকে তার লোকজন দিয়ে সবসময় প্রোটেকশন দিয়ে থাকে, কারণ দোনলিয়ার ইশারায় এখানকার সবাই বাজপাইকে ভোট দিবে। তার বদলে বাজপাই গোয়ালাকে কন্ট্যাক্ট পাইয়ে দেয়। দোনলিয়া রাজনীতি পছন্দ করে না বলে সে কখনো গোয়ালাকে ইলেকশনে দাঁড়াতে দেয়নি, আর সেখানে আজ গোয়ালা বাজপাইয়ের অপোজিশন পার্টির হয়ে ইলেকশনে দাঁড়াচ্ছে। নিশ্চয়ই এখানে কোনো গন্ডগোল আছে। হাতিরাম অবাক হয়ে বলে তোমার অফিসরা ভেঙে দিয়েছে কেন? অমিতোষ বলে বাজপাইয়ের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করেছি, এটা জানতে পেরে ওরা আমার অফিস ভেঙে দিয়েছে, আর হুমকি দিয়ে বলেছে বাজপাইয়ের ভাষণ যেন ভালো করে কভার করি। শুধু চোররাই না বরং সৎ মানুষেরাও পুলিশদের থেকে পালায়। অমিতোষ চলে যেতেই হাতিরাম তার নোটবুকে গোয়ালা গুজ্জারের পলিটিক্সে আসা, দোনলিয়ার পলিটিক্সে আসার বিরোধিতা আর তার সবচেয়ে বড় অস্ত্র বিশাল ত্যাগী। গত 3 বছরে মাস্টারজির কোনো খোঁজ না থাকা, আবার গোয়ালার ঘাটে গিয়ে অস্থি বিসর্জন দেওয়া, সবই যেন একটা কথায় ইঙ্গিত করছে যে এসবের পেছনে সঞ্জীব বেহেরাকে খুন করার কোনো মোটিভ নেই, বরং সবই করা হয়েছে অন্য কাউকে মারার জন্য। হাতিরাম আর এক মুহূর্ত দেরি না করে অটোওয়ালা বাবুয়াকে কল করে অটো নিয়ে আসতে বলে। এদিকে ইমরানকে তার বন্ধু দীপক ভাগাতের কল রেকর্ড পাঠায়। ইমরান তাড়াতাড়ি থানায় এসে টপির কল রেকর্ডের সাথে সেই কল রেকর্ড মেলাতে শুরু করে। হাতিরাম বাবুয়ার অটোতে করে শ্মশানের ছাদ টপকে ভিতরে আসে। একটা লাঠি দিয়ে স্টোর রুমের দরজা ভেঙে সেখানে ঢুকে ফাইলের রেকর্ড খুঁজতে থাকে। শেষে রেকর্ড ফাইলটা পেয়েও যায়। ফাইল চেক করতেই তার কাছে যেন সবকিছু পানির মতো পরিষ্কার হয়ে যায়। হঠাৎ কাউকে আসতে দেখে হাতিরাম তাকে ধাক্কা মেরে রুমের মধ্যে লক করে আবারও ছাদ থেকে পালিয়ে আসে। তখনই হাতিরামের কাছে ইমরানের কল আসে। কল রিসিভ করতে ইমরান বলে আমি ভাগাত স্যারের কল রেকর্ডের সাথে টপির কল রেকর্ড মিলিয়ে দেখেছি, একদম সেম টু সেম। ভাগাত স্যার ওদের অ্যারেস্ট হওয়ার 3 দিন আগে থেকেই ওদের 4 জনকে ফলো করছিল, তাহলে ওদের 3 দিন আগে কেন অ্যারেস্ট করলো না? হাতিরাম অটোর দিকে হাঁটতে হাঁটতে বলে এই ভাগাত আগে থেকে সবই জানতো। এসব সঞ্জীব মেহরা আসলে কোনো ব্যাপারই নয়, বরং ওই 4 জনই ছিল মূল টার্গেট। তুমি ভাগাতের কল রেকর্ডের একটা কপি বের করো। কথা বলতে বলতে হাতিরাম অটোতে উঠে বসে। বাবুয়াকে গাড়ি স্টার্ট করতে বললে বাবুয়া ভয়ে ভয়ে হাতিরামের দিকে তাকায়। ঠিক তখনই গোয়ালা গুজ্জারের 2 জন লোক হাতিরামকে 2 দিক থেকে ঘিরে ধরে। এদের মধ্যে একজন হলো ফিরিঙ্গি, যে হাতিরামকে মন্দিরে ধাওয়া করেছিল। তার সাথে থাকা মোকসা হাতিরামের থেকে বন্দুক আর মোবাইল কেড়ে নেয়। ইমরান তখনও ফোনে হ্যালো হ্যালো করেই যাচ্ছে। দুজনের মধ্যে একজনও কোনো কথা না বলে হাতিরাম থেকে বন্দুকটা নিয়ে বাবুয়াকে গুলি করে মেরে ফেলে। ফোনের অপর পাশ থেকে বন্দুকের আওয়াজ শুনে ইমরান ভয় পেয়ে যায়। ঘরে নতুন সন্তান আসার খুশিতে সবাই আনন্দ করছে। শখ করে বাবা নাম রাখে বিশাল ত্যাগী। ছেলের কুণ্ডলি নিয়ে কৃষক বাবা পুরোহিতকে দেখালে পুরোহিতের চোখ যেন কপালে ওঠে। সে গণনা করে বলে এরকম ভাগ্য লাখে একজনের হয়, এ হবে সকলের রাজা। তবে শয়তানের রাজা যেমনটা ছিল তেমন, ওকে কেউ সহজে মারতে পারবে না, না দিনে না রাতে, না বন্ধু হয়ে না শত্রু, শুধুমাত্র একজনই ওকে মারতে পারবে। হাতিরামকে গাড়িতে করে কোথাও নিয়ে আসা হয়। ফিরিঙ্গি পেছন থেকে হাতিরামের দিকে বন্দুক তাক করে আছে। বারবার ইমরানের কল আসায় ফিরিঙ্গি বিরক্ত হয়ে যায়। হাতিরাম বলে ইমরান কিন্তু জানে আমি কোথায় আছি, আমি দিল্লি পুলিশ। মোকসা বিরক্ত হয়ে হাতিরামকে ধমক দিয়ে চুপ করিয়ে বলে চুপচাপ গান শোন। হঠাৎ তাদের গাড়ির সামনে একটা বড় ট্রাক বিপরীত দিক থেকে আসতে থাকে। মোকসা কিছু করার আগেই হাতিরাম সিট বেল্ট বেঁধে গাড়ির স্টিয়ারিং উল্টো দিকে ঘুরিয়ে নেয়। সাথে সাথেই গাড়ি পাশে থাকা খাদে পড়ে যায়। হাতিরাম কোনো রকমে গাড়ি থেকে বের হয়। তার সারা শরীরে আঘাতের চিহ্ন। ফিরিঙ্গি গাড়িতে বসে আধো আধো শব্দে তার লোকদেরকে কল করে পাশের মেলায় যেতে বলে। এদিকে হাতিরাম
পালানোর জন্য পাশেই একটা মেলাতে ঢুকে পড়ে। গায়ে চাদর পেঁচিয়ে যাত্রাপালার দর্শকদের মাঝখানে বসে পড়ে যেন গোয়ালার লোকজন তাকে ধরতে না পারে। কিন্তু সেখানেও গোয়ালার লোকজন চলে আসে। হাতিরাম কোন রকমে খোঁড়াতে খোঁড়াতে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু পালাতে পারে না। হুট করে গোয়ালার একজন লোক এসে মাথায় বাড়ি মারলে হাতিরাম অজ্ঞান হয়ে যায়। ফিরিঙ্গি আর মোকসা হাতিরামকে নিয়ে গোয়ালার কাছে আসে। কবর খুঁড়ে তার পাশেই দুই ভাই মোকসা আর ফিরিঙ্গি বসে আছে। গোয়ালা তখন রাতের খাবার খাচ্ছে। পাশে হাতিরাম অচেতন অবস্থায় পড়ে আছে। হাতিরাম পানির জন্য হাহাকার করলে গোয়ালা তার পানির জগটা হাতিরামের দিকে এগিয়ে দেয়। হাতিরাম ঢক ঢক করে পানি খেয়ে কাশতে কাশতে কোন রকমে উঠে বসে। গোয়ালা হাতিরামের দিকে তাকিয়ে বলে, ইন্সপেক্টর হাতিরাম চৌধুরী, দিল্লি পুলিশ আউটার যমুনাপাড় থানা। ডিউটি থেকে সাসপেন্ড হওয়া সত্ত্বেও এখনো কেসে তদন্ত করে যাচ্ছ, তা কি কি জানতে পারলে? হাতিরাম কোন রকমে গোয়ালার দিকে এগিয়ে এসে নিচু স্বরে বলে, দনুলিয়া মারা গেছে, তাই না? হাতিরাম যখন শ্মশানের ভেতরে রেকর্ড চেক করতে গিয়েছিল তখন দনুলিয়ার নামে রেজিস্টার করা ডেথ সার্টিফিকেট দেখেছিল। গোয়ালার রেগে হাতিরামের গলা চেপে ধরে। হাতিরাম বলে, শুধু আমি না, এটা আরো একজন জানে। হাতিরাম গোয়ালাকে বলে, আর সেই অপর লোকটাই বিশালকে ফাঁসিয়েছে, আর আপনাকে বলেছে বিশালকে দিয়ে সঞ্জীব মেহরাকে মারতে। গোয়ালা জিজ্ঞেস করে, সে কি বাজপাই? হাতিরাম বলে, দনুলিয়ার অসুস্থ হওয়ার খবরটা কোনোভাবে বাজপাইয়ের কানে গিয়েছিল। গোয়ালা সেদিনের কথা মনে পড়ে যায় যেদিন সে তার ভাইয়ের জন্য একজন ডক্টরকে ধরে এনেছিল। ডক্টর দনুলিয়ার চেক আপ করে গোয়ালা আর কানা কমান্ডারের কাছে এসে বলে দনুলিয়া মারা গেছে। সাথে সাথেই কানা গুলি করে ডক্টরকে মেরে ফেলে যেন এই খবর বাইরে না যায়। হাতিরাম গোয়ালাকে বলে, দনুলিয়ার মৃত্যুর খবরটা চারিদিকে ছড়িয়ে পড়ার আগে আপনি রাজনীতিতে ঢুকতে চেয়েছিলেন, কিন্তু বাজপাই তার বিরুদ্ধে ছিল। আপনার একটা লোকই পথের সব থেকে বড় কাটা হয়ে দাঁড়িয়েছিল, আর সেটা হলো বিশাল ত্যাগী। এই জন্যই সে আপনাকে বলেছিল বিশালকে দিল্লি পাঠাতে, যার জন্য একটা গ্রুপ করে এমন ভাবে পুরো ঘটনা সাজানো হয়েছিল যেন সেটা দেখে একদম সত্যি মনে হয়। আপনি ভেবেছিলেন এরপর হয়তো বাজপাই আপনাকে চিত্রকূটের ইলেকশনের টিকিট দিবে। বিশাল যখন সঞ্জীবকে ফলো করছিল তখন বাজপাইয়ের পেট্রোল টিম মানে ভাগাতের টিমও বিশালকে ফলো করছিল। যখনই বিশাল সঞ্জীবকে খুন করত তার পরপরই দিল্লি পুলিশ তাদের 4 জনকে এনকাউন্টারে মেরে ফেলতো। এক ঢিলে 2 পাখি মরত। বিশালকেও রাস্তা থেকে সরিয়ে দিত, আর পুলিশও তাদের সাহসিকতার জন্য মেডেল জিতত। আবার ইলেকশনের আগে এত বড় একজন সাংবাদিকের মৃত্যু বর্তমান সরকারের উপরে প্রশ্ন তুলত, যেটা এক প্রকারের বোনাস। কিন্তু বিশাল বারবার মাস্টারজির সাথে কথা বলতে চাচ্ছিল, কিন্তু আপনারা মাস্টারজির সাথে মানে দনুলিয়ার সাথে কথা বলাতে পারেননি। তাই বিশালের সন্দেহ হওয়ায় সে কাজ ক্যান্সেল করে ফিরে যাচ্ছিল। এই সুযোগেই ভাগাত যমুনা ব্রিজের উপরে বিশালদেরকে ঘেরাও করে, কিন্তু ভাগাতের ভাগ্য খারাপ ছিল। সেই ব্রিজেই মিডিয়ার গাড়ি থাকায় তারা পুরো ঘটনাটা ক্যাপচার করা শুরু করে। তাই ভাগাত চেয়েও বিশালকে গুলি করতে পারে না, আর বাধ্য হয়ে ওদের 4 জনকে অ্যারেস্ট করে। তারপর আমাকে দায়িত্ব দিয়ে লোক দেখানো তদন্ত করায়, আর আমি তখন থেকেই এই কেসের আসল ঘটনা বের করার জন্য আদা জল খেয়ে লেগে পড়েছি। গোয়ালা হঠাৎ উঠে দাঁড়িয়ে পিস্তল বের করে হাতিরামের দিকে তাক করে বলে, জেনে তো গেছো, কিন্তু এখন তোমার কি হবে? হাতিরাম হেসে বলে, আপনি আমার থেকে অনেক বেশি এই দুনিয়া দেখেছেন, আপনার কি মনে হয় আমি চাইলেও কিছু করতে পারবো? গোয়ালা কোনো উত্তর না দিয়ে ফিরিঙ্গিকে মেরে ফেলে। সাথে সাথেই ফিরিঙ্গি পাশে করা গর্তে পড়ে যায়। মোকসা অবাক হয়ে তার ভাইয়ের নিথর দেহ দিকে তাকিয়ে থাকে। গোয়ালা এগিয়ে এসে মোকসাকে বলে, দনুলিয়া মারা যাওয়ার খবর শুধু আমি, তুমি আর তোমার ভাই জানতো। আমি জানি তোমার জীবন থাকতে তুমি বেইমানি করবে না। মোকসা হাহাকার করে কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। গোয়ালা তার পোষা কুকুরকে আদর করতে করতে হাতিরামের হাতে একটা রুদ্রাক্ষ দিয়ে বলে, এটা বিশালকে দিয়ে দিও, ওরও জানার অধিকার আছে যে কেন তার সাথে আমরা মাস্টারজির কথা বলে দিতে পারিনি। হাতিরাম জিজ্ঞেস করে, কিন্তু বিশাল সুযোগ পেয়েও সঞ্জীবকে না মেরে মাস্টারজির থেকে কি জানতে চাচ্ছিল? গল্প চলে আসে সঞ্জীবের অফিসে। সারা অফিসে আসতে দেখে সবাই সঞ্জীবকে ঘিরে বেশ আনন্দ করছে। সবার অনুরোধে সঞ্জীব স্পিচে বলে, এখন থেকে আমাদের চ্যানেল নতুন মোটিভ নিয়ে কাজ করবে, সেই সাথে সাথে সকলের স্যালারিও বাড়ছে, তাই আজকে এনজয় করো আর নতুন উদ্যমে কাজ করো। সারা বুঝতে পারে বিক্রম চ্যানেলটা কিনে নিয়েছে, আর তাতে সঞ্জীবেরও শেয়ার আছে। সারা আর এক মুহূর্ত দেরি না করে নিজের ক্যাবিনে এসে ডিজাইন লেটার টাইপ করে দেয়। সেটা প্রিন্ট করে সোজা সঞ্জীবের কাছে আসে। সঞ্জীব কাগজটা হাতে নিয়ে হেসে বলে, তুমি না থাকলে এখানে কারোর কিছুই যায় আসবে না, তাই ভেবে দেখো। সারা বলে, কিন্তু আমার যায় আসবে। সঞ্জীব ডিজাইন লেটারে সাইন করে দেয়। সারা রুম থেকে বের হয়েই যাচ্ছিল, তখনই আহত হাতিরাম সঞ্জীবের ক্যাবিনে আসে। হাতিরাম সঞ্জীবকে বলে, আপনার মার্ডার কেসের ব্যাপারে কথা বলতে এসেছিলাম। সঞ্জীব বলে, তাহলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসুন। হাতিরাম বলে, এটা আপনার জন্যই ভালো হবে। হাতিরাম একটা চেয়ারে বসে বলে, আজ আমি আপনাকে একটা গল্প বলতে এসেছি। সঞ্জীব বিরক্ত হয়ে বলে, এসব শোনার সময় আমার নেই। হাতিরাম বলে, আমরা সারাদিন টিভিতে আপনার গল্প শুনি, এবার আমার গল্পটাও শুনে নিন। আপনার জীবনে এক কুকুর ভালো ভাগ্য নিয়ে এসেছে যে আপনার জীবন বাঁচিয়েছে। বিশাল তার গুরু থেকে শিখেছিল যে মানুষ কুকুরকে ভালোবাসে সে অবশ্যই একজন ভালো মনের মানুষ।
বিশাল যখন সঞ্জীবের উপর নজর রাখছিল তখন ডলি আর সঞ্জীবকে তাদের বাসার সামনে সাবিত্রীর সাথে দেখেছিল। এই প্রথম বিশালের মনে হয়েছিল তার মাস্টারজি হয়তো ভুল কাউকে মারার কথা বলেছে, তাই সে বারবার তার গুরুর সাথে কথা বলতে চাচ্ছিল কিন্তু পারেনি। এই প্রথম বিশালের মনে হয়েছিল কিছু একটা গন্ডগোল আছে, তাই সে প্ল্যান ক্যান্সেল করে দেয়। বিশাল শয়তান হতে পারে কিন্তু তার মধ্যে একটু হলেও মনুষ্যত্ব আছে। হাতিরাম সারার দিকে তাকিয়ে বলে, গল্পটা কেমন লাগলো? সারা মুচকি হাসে। হাতিরাম সঞ্জীবকে বলে, চলুন তাহলে আরেকটা ছোট্ট গল্প শোনানো যাক। আসলে এই কেসের সাথে আপনার কোনো সম্পর্কই নেই। নিজেকে যতটা গুরুত্বপূর্ণ মনে করছেন ততটা গুরুত্বপূর্ণ আপনি না। সঞ্জীব অবাক হয়ে জিজ্ঞেস করে, মানে কি? হাতিরাম হেসে বলে, এর মানে হলো আপনি টার্গেট না হয়ে অন্য কেউ টার্গেট হলেও কিছুই যায় আসতো না, কারণ এখানে আসল টার্গেট ছিল বিশাল ত্যাগী। বিশালকে চিত্রকূট থেকে বাইরে বের করে আনার জন্য আপনি শুধুমাত্র একটা বাহানা ছিলেন, যেন বিশালকে সহজেই মারা যায়। সঞ্জীব বেশ রেগে বলে, সিবিআই তদন্ত করেছে, সবাই জানে এর পেছনে আইএসআই এর হাত ছিল। হাতিরাম হেসে বলে, এই প্রথম কাউকে দেখছি যে মার্ডারের টার্গেট ছিল না জেনে খুশি হয়নি। সঞ্জীব রেগে বলে, কি যাতা বলছো? আপনার এসব কাজের জন্যই আপনাকে চাকরি থেকে বের করে দিয়েছে। হাতিরাম টিটকারির হাসি হেসে উঠে চলে যেতে গিয়েও আবার ঘুরে তাকিয়ে বলে, আপনার সাথে যখন প্রথমবার দেখা করেছিলাম তখন মনে হয়েছিল আপনি কত বড় মাপের মানুষ, কিন্তু যখনই কেসের ভিতরে ঢুকতে শুরু করলাম তখন আমার এই ভুল ধারণাটা ভেঙে গেল। হাতিরাম চলে যেতেই সঞ্জীব সারার দিকে তাকিয়ে বেশ ঘাবড়ে বলে, কথাগুলো এই রুমের বাইরে যেন না যায়, সত্যি কথাগুলো কিছুই জানো না। সারা হেসে বলে, ঠিক বলেছ, আমি জানি না, কিন্তু আমি তোমাকে এটা জানাতে চাই যে আমি চাইলে সেই কাজগুলো তোমার সাথেও করতে পারি যা তুমি ওই 4 জনের সাথে করেছো। সারা চলে যেতে গেলেই সঞ্জীব পিছন থেকে বলে, কেউ তোমার কথা বিশ্বাস করবে না। সারা কোনো কথা না শুনি সেখান থেকে বেরিয়ে যায়। হাসপাতাল থেকে ড্রেসিং করিয়ে হাতিরাম রাতে বাসায় ফেরে। কবিতা হাতিরামের সারা শরীরে ব্যান্ডেজ দেখে কাঁদতে কাঁদতে হাতিরামকে জড়িয়ে ধরে। টপি, চিনি আর বিশালকে আদালতে হাজির করানোর প্রস্তুতি চলছে। থানায় অমৃশের সামনে দাঁড়িয়ে আছে হাতিরাম। হাতিরাম আমৃশকে বলে, আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমৃশ টকাশকে ডেকে হাতিরামের বন্দুক আর গাড়ির চাবি ফেরত দিতে বলে। টকাশ এদের আমৃশ হাতিরামকে বলে, গত রাতে হেডকোয়ার্টার থেকে কল এসেছিল, তোমার সাসপেনশন ক্যান্সেল হয়েছে। আমি সব জানি, তাই আমার সামনে ইনোসেন্ট হওয়ার নাটকটা করো না। হাতিরাম বলে, আমি ভেবেছিলাম হয়তো আমি ডিউটিতে ফিরে এসেছি বলে একজন বন্ধু হিসাবে আপনি খুশি হয়েছেন। আমৃশ রেগে বলে, কাজে যাও। আমৃশকে স্যালুট করে হাতিরাম রেজিস্টার থেকে নিজের গান আর গাড়ির চাবি ফেরত নেয়। তখনই হেডকোয়ার্টার থেকে হাতিরামকে ডেকে পাঠায়। ভাগাতের ফোনে হাতিরাম একটা ভিডিও দেখছে যেখানে বাজপাইয়ের পার্টির হয়ে টিকিট পেয়েছে গোয়ালা। বাজপাই গোয়ালাকে ফুলের মালা দিয়ে বরণ করছে। ভাগাত বলে, এদের দুজনকে আবারও এক করার পেছনে তোমার অবদান সবচেয়ে বেশি, তুমি তোমার চাকরিটাও ফেরত পেয়ে গেছো। হাতিরাম বলে, এটা হয়তো আমার মুখ বন্ধ করে রাখার জন্যই দেওয়া হয়েছে। ভাগাত হেসে বলে, এই সিস্টেমটা বাইরে থেকে অনেক চকচকে মনে হয়, কিন্তু যখনই তুমি সিস্টেমের ভেতরে ঢুকবে তখন দেখতে পাবে সব জায়গায় কেমন যেন তেল দেওয়ার একটা ব্যাপার আছে। সবাই জানে তাকে কি করতে হবে, আর যে জানে না তাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়, কিন্তু এই সিস্টেম কখনোই বদলায় না। হাতিরাম হেসে ভাগাতকে বলে, আপনাকে একটা প্রশ্ন করার ছিল। আপনি যখন আমাকে কেসটা দিয়েছিলেন তখন ভেবেছিলেন আমার মতো একটা গাধা এই কেসটা কখনোই সলভ করতে পারবে না। ভাগাত হেসে বলে, তুমি এত বড় খেলোয়াড় সেটা আগে বুঝতে পারিনি। এদিকে ডলি সাবিত্রীর বাচ্চা ছানাগুলোর সাথে সময় কাটাচ্ছিল। সঞ্জীব ডলির কাছে এসে বলে, থ্যাংক ইউ। ডলি হেসে কারণ জিজ্ঞেস করলে সঞ্জীব বলে, আমি জানি না, শুধু মনে হলো তাই বললাম। ডলির কুকুরের প্রতি ভালোবাসার কারণে সঞ্জীব বেঁচে গিয়েছে, সেটা বলতেও তার ইগোতে বাজছে। ডলি অবাক হয়ে সঞ্জীবের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। এদিকে ইমরান তার ফাইনাল ইন্টারভিউর জন্য রেডি হয়ে হাতিরামের আসার অপেক্ষা করছে। দেরি হচ্ছে বলে শেষে হাতিরামকে কল করে বলে, স্যার ফাইনাল ইন্টারভিউ, দেরি হয়ে যাচ্ছে। ঠিক তখনই হাতিরাম গাড়ি নিয়ে আসলে ইমরান অবাক হয়ে হাতিরামকে দেখে বলে, আপনি এত আঘাত পেলেন কিভাবে? হাতিরাম বলে, আমার বাবা আমাকে যেই পরিমাণের মারতো সে তুলনায় এটা কিছুই না। ইমরান অবাক হয়ে বলে, কিন্তু পুলিশের গাড়ি? হাতিরাম বলে, চুরি করে আনিনি, এর জন্য দাম দিতে হয়েছে, এবার গাড়িতে বসো। ইমরান গাড়িতে বসলে গাড়ি চালাতে চালাতে হাতিরাম বলে, সিবিআই কে কেসটা দেওয়া হয়েছিল কেসের মোড়টা ঘুরিয়ে দেওয়ার জন্য। সিবিআই সেজন্যই টেররিস্টের থিমটা কাজে লাগায়, মানে কমন থিম আর কি। যখন কোনো কেস সলভ করতে পারবে না কাউকে টেররিস্ট বানিয়ে সিম্প্যাথি পাবে। ইমরান আরো কিছু জিজ্ঞেস করতে গেলে হাতিরাম বলে, ইন্টারভিউর দিকে ফোকাস দাও, আমি যা করতে পারিনি আমার বন্ধুটা করতে পেরেছে, এটা ভেবে যেন আমি গর্ব করতে পারি। ইমরান আর হাতিরাম দুজনেই মুচকি হাসে। এক্সাম সেন্টারের বাইরে আসলে ইমরান হাতিরামের থেকে বিদায় নিয়ে ভেতরে চলে যায়। সাথে সাথে বৃষ্টি পড়তে শুরু করে। বিশাল, চিনি আর টপিকে কোর্টে হাজির করা হয়। আজ তাদের কেসের প্রথম শুনানি। সকলে বেশ উৎসাহ নিয়ে অপেক্ষা করছে। চিনি কোর্টের বাইরে একটা বেঞ্চে বসা। চিনির সেই বন্ধু কোর্টের মেঝে পরিষ্কার করার বাহানা দিয়ে চিনির সাথে দেখা করতে আসে। সকলের চোখের আড়ালে চিনি কিছুটা কাছে এসে বলে, কেমন আছিস? চিনি হক চকিয়ে বলে, ভালো আছি। ছেলেটা বেশ রেগেই বলে, কতবার বলেছিলাম এত টাকার লোভ করিস না। চিনি ছলছল চোখে বলে, টাকাগুলো দিয়ে আমাদের জীবন শুধরাতে চেয়েছিলাম,
যেন আর রাস্তায় থাকা না লাগে। চিনির এমন কথায় সেটা থমকে যায়। তখনই কোর্টের ভিতরে নিয়ে যাওয়ার জন্য তাদের সকলের হাতে দড়ি বেঁধে সামনে এগোতে থাকে। কিছুটা আড়ালে এসে হাতিরাম বিশালের হাতে সেই রুদ্রাক্ষটা দিয়ে বলে, গোয়ালা ভাই এটা পাঠিয়েছে আর বলেছে তুমি হয়তো তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছো। বলেই হাতিরাম সকলের চোখের আড়ালে সেখান থেকে চলে যায়। বিশাল হাতের দিকে তাকিয়ে দেখে এটা মাস্টারজি রুদ্রাক্ষ। এর মানে হলো তার প্রাণপ্রিয় গুরু তার বেঁচে থাকার একমাত্র কারণ দনুলিয়া মারা গেছে। বিশাল দ্বিতীয়বার আর না ভেবে এক পুলিশের কোমর থেকে পিস্তল বের করে নেয়। ঘটনাটা এত দ্রুত হয় যে সবাই ভীষণ ভয় পেয়ে যায়। বিশাল সবার দিকে বন্দুক তাক করে পিছিয়ে যাচ্ছিল। হঠাৎই দেখে হাতিরাম তার দিকে বন্দুক তাক করে আছে। হাতিরাম আর বিশাল একে অপরের দিকে বন্দুক তাক করে থাকে। হাতিরাম ইশারা করে তাকে কিছু করতে মানা করে। বিশাল সেসব পরোয়া না করে নিজের মুখের ভেতরে পিস্তল ঢুকিয়ে গুলি চালিয়ে দেয়। পুরো মেঝেতে বিশালের রক্ত ছড়িয়ে পড়েছে। বিশালের জন্মের সময় পুরোহিতের বলা সেই কথাই যেন সত্যি হয়। পুরোহিত বলেছিল বিশালকে কেউ মারতে পারবে না, না দিনে না রাতে, না বন্ধু হয়ে না শত্রু, শুধুমাত্র একজন বাদে, আর সেটা হলো সে নিজেই। আজ পুরোহিতের বলা কথা অক্ষরে অক্ষরে পালন হয়। বৃষ্টির মাঝে এক অদ্ভুত সময় নিজেই নিজেকে খুন করে। রাতে লাইভ শুরু হয়ে গেল। সন্দীপ যেন কোথায় একটা হারিয়ে গেছে। কৃতিকার ডাকে বাস্তবে ফিরে বলতে শুরু করে আইনের ন্যায় পেতে অনেক সময় লেগে যায়, কিন্তু আজ ঘটনাটা উল্টে গেছে। ন্যায়টা খুব দ্রুত ছিল। টেররিস্ট বিশাল ত্যাগী, যার আরেক নাম হাতোরা ত্যাগী, যাকে সঞ্জীব মেহরাকে খুনের ষড়যন্ত্রের কেসে প্রধান আসামি করা হয়েছিল, আজ কোর্টে সে নিজে নিজেকে শুট করে মেরে ফেলেছে। আবারও সঞ্জীব জনগণকে তার মন গড়া কাহিনী শোনাতে থাকে। মানে এই জীবনেও ভালো হবে না, মিথ্যা খবর বেচে চ্যানেলের রেটিং বাড়াবে। এদিকে হাতিরাম আর কবিতা সিদ্ধার্থকে নিয়ে একটা পার্কে পারিবারিক সময় কাটাতে আসে। সিদ্ধার্থ এখন তার বাবাকে ভীষণ ভালোবাসে। একটা আইসক্রিম কিনে এনে বাবার দিকে এগিয়ে দিলে হাতিরাম হেসে সেটা হাতে নিয়ে খেতে শুরু করে। কোনো কারণে কবিতা কথা বলতে বলতে কিছুটা এগিয়ে গেলে হাতিরাম পাশেই একটা কুকুরকে বসে থাকতে দেখে। সে তার আইসক্রিমটা কুকুরের দিকে ছুঁয়ে দিতেই কুকুরটা আনন্দের সাথে খেতে থাকে। হাতিরামের মনে হয় বিশাল ত্যাগীর পুরো কেসটাই যেন এই কুকুরকে ঘিরেই ছিল। একটা কুকুরের জন্য এত বড় মাস্টার প্ল্যানও ফেল হয়ে গেছে। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।